Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans for the fans. এবং প্রথমে সবাইকে শুভেচ্ছা। মার্ভেল মুভি অনেক দিন পরে ফিরে এসেছে আমাদের মাঝে। সো সেদিনে আজকে উইল ডাইভ ডিপ ইনটু অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া। আজকে 21শে ফেব্রুয়ারি, ভাষার দিবস, মাতৃভাষার দিবস, এবং এদিন আমরা একটা বিদেশি মুভি নিয়ে কথা বলছি। কেন ফারুক, কেন বল আমাকে, কেন আমরা বাংলা মুভি নিয়ে কথা না বলে কেন আমরা বিদেশি একটা ছবি নিয়ে কথা বলছি আজকে, বল, উত্তর দে। সাকিব, আজকে কিন্তু হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এইটা কিন্তু এমন না যে শুধু বাংলা ভাষাকে আমরা প্রাধান্য দেবো, এটা সব রকম ভাষাকে আমরা প্রাধান্য দেব। আর আজকালের জীবনে ভাষা যেভাবে চেঞ্জ হইতেছে না, এইটার মধ্যে এই গ্লোবালিজম অনেক বেশি চলে আসছে। সো অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো রিজন ওয়াই উই আর টকিং অ্যাবাউট দিস। ভেরি সিম্পল রিজন হলো যে আসলে এই গত রোববারে তুই দেশে ছিলি না, আমারও বেশ কিছু সমস্যা ছিল, তো গিক মিটটা ওইভাবে হয় নাই। আর আমরা একটা এবার প্রমিস করছিলাম এই বছরে যে এইবার আমরা একটা শপথ নিয়ে নামছিলাম যে বড় কোনো ফিল্ম নামলে আমরা সাথে সাথে ওইটার একটা রিভিউ দিব, একটা স্পয়লার টক সব পাঠাই দিব। সো অ্যাজ অলওয়েজ আমরা এটা বাজেভাবে ফেল করছি। যেদিন ফিল্মটা দেখছি ওই দিন, তুই যেদিন দেখছি ওই দিন হয় নাই। বাট গ্রেট থিং ইজ এবার আলিফও তোর সাথে দেখছে, আজকে আমিও দেখে আসছি। সো এইটা হলো আমাদের যে শপথটা নিয়েছিল এই বছরের প্রথমে, ওই শপথটা পূরণ করার ছোট্ট একটা চেষ্টা। পুরোপুরি হবে প্রচেষ্টা, না, বাট হ্যাঁ। তাও একটা চেষ্টা। তো সেটাই, তো বেসিক্যালি আমরা 21শে ফেব্রুয়ারিতে একটা ইংরেজি ছবি নিয়ে স্পয়লার রিভিউ করতে আসছি, বিকজ যখন এটা আমাদের করার কথা, রবিবারে আমাদের করার কথা, আজকে মঙ্গলবার, সেদিন আমি ছিলাম দেশের বাইরে। আমি আমি গিয়েছিলাম চেন্নাই, ইন্ডিয়াতে গিয়েছিলাম। আপনারা সবাই যারা এই শোটা ফলো করেন অথবা এমনি হয়তো জানেন যে আলিফের অনেকদিন ধরেই অনেক শরীর খারাপ। সে দীর্ঘদিন ধরে একটা ট্রিটমেন্টে আছে, এবং রিসেন্টলি তার একটা প্রসিডিওর হয়, ইন্ডিয়াতে একটা প্রসিডিওর হয়। সো মাসাল্লাহ সে খুব ওটা সফল হয় বেসিক্যালি। সো প্রসিডিওরটা সাকসেসফুল হয় এবং শি ইজ রিকভারিং। সো আমি ওকে দেখতে যাই। অনেক দিন ধরে সে ইন্ডিয়াতে আছে, বেশ কিছুদিন ধরে ইন্ডিয়াতে আছে, 5 মাসের উপরে হয়ে গেছে সে ইন্ডিয়াতে আছে। সো আমি ফাইনালি গেলাম যখন সব কাজ শেষ, ফারুক, যখন ওদের সব ঝামেলা টামলা শেষ, তখন আমি ওদের দেখতে গেছি, সো দ্যাট আমার কিছু করতে না হয়। সো ইট ওয়াজ গ্রেট টু সি আলিফ। বেসিক্যালি আলিফ, ওর হাজব্যান্ড ফাইসাল, ফাইসালের আম্মা, আলিফের শাশুড়ি, এবং আলিফের মেয়ে ফিওনা, ওরা সবাই ওখানে মোটামুটি 5 মাস ধরে আছে। এছাড়াও আলিফের কাজিন, নাম হচ্ছে ইয়ানি, ইয়ানি নেমড আফটার দ্য গ্রেট মিউজিশিয়ান ইয়ানি। এটা হচ্ছে পেন্টাগনের যে সুমন ভাই, পেন্টাগনের ব্যান্ড লিডার সুমন ভাই, ওনার ছেলে, বড় ছেলে। সো সেও ওখানে আছে। ওরা সবাই একটা সুন্দর সার্ভিস অ্যাপার্টমেন্ট ভাড়া করে ওখানে ওরা আছে। সো আই ওয়াজ দেয়ার। ফারুক, আমি জানি না তুই কখনো চেন্নাই গেছিস নাকি, উইল ডাইভ ইন টু গেছি। কোয়ান্টামিনি একটু পরেই। So, চেন্নাই লাস্ট কবে গেছিস আমি জানি না। আমি একদম ছোটবেলায় 1999 সালে, আমার আব্বা ডাক্তার, সো ওনার একটা মেডিকেল কনফারেন্স ছিল ইন্ডিয়াতে, ওটা ছিল চেন্নাইতে। সো আব্বার সাথে আমি তখন চেন্নাইতে যাই। তখন আমি 1999-এ, আমার বয়স তখন কত, 23 বছর বয়স, ইউনিভার্সিটি জাস্ট শেষ করছি, পরের বছর চাকরিতে ঢুকবো, কোনো টাকা পয়সা নাই। সো আব্বার সাথে এমনি আমি গেছি। সো আমরা একটা ইউনিভার্সিটিতে ছিলাম যেখানে কনফারেন্সটা হচ্ছিল। সো যেহেতু আমার টাকা পয়সা নাই, সেহেতু বেশি ঘোরাঘুরি চান্সও হয় নাই। ইউনিভার্সিটিটাও শহর থেকে একটু দূরে ছিল। সো মাই এক্সপিরিয়েন্স অফ চেন্নাই ওয়াজ ভেরি লিমিটেড, এবং আমার মনে আছে যে আমরা একটু হালকা পাতলা বাইরে বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া করার চেষ্টা করছিলাম। সো তখন চেন্নাইতে আমরা আমরা সবাই জানি যে ইন্ডিয়া ইজ লার্জলি ভেজিটেরিয়ান কান্ট্রি, কিন্তু আমরা এটাও মনে করি যে ওরা অনেক মাছ খায়। স্পেশালি চেন্নাই, ইটস এ কোস্টাল প্লেস, তাই না? কিন্তু আমার মনে আছে ফারুক, ব্যাক দেন অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরে ঘুরে আমাদের মাছ খুঁজে বের করতে হচ্ছিল। মানে বিফ তো প্রশ্নে ওঠে না, চিকেনও ছিল না, মাছও খুঁজে পেতে কষ্ট ছিল। মানে 100% ভেজিটেরিয়ান টাইপের একটা অবস্থা ছিল। কিন্তু এবার গিয়ে দেখি ফারুক, নট অনলি ইজ ফিশ অ্যান্ড পোলট্রি, এগুলো তো থ্রাইভ করতেছে, প্লাস বিফ, প্রচুর বিফ পাওয়া যায়, এবং সব একটু ফ্যান্সি রেস্টুরেন্ট। ফ্যান্সি ইজ দ্য রং ওয়ার্ড, মানে একটু সুন্দর রেস্টুরেন্ট হলেই ওখানে বিফ আইটেম আছে। সো আমরা আসলে বাংলাদেশ থেকে যে একটা চিত্র পাই যে ও মাই গড, বিফ খেসে থেকে মেরে ফেলেছে, রেস্টুরেন্ট পুড়িয়ে দিয়েছে, বাস থেকে বের করে দিচ্ছে, ওটা আসলে আমি চেন্নাইতে আমি ওটা দেখি নাই, এবং ওই ভাইবটাই নেই। মানে ভেরি চিল্ড কোস্টাল একটা ব্যাপার আছে, যে কোস্টাল রিজনগুলো কিন্তু একটু স্লো হয়, বিকজ আছে না যে নদীতে বর্ষি ফেললেই একটা মাছ উঠে একটু আসে, লেট ব্যাক, হ্যাঁ। জীবনটা অনেক ইজি, এর জন্য একটু লেট ব্যাক। সো চেন্নাইটাও সিমিলার, জাস্ট লাইক শ্রীলঙ্কা, জাস্ট লাইক ওয়েস্ট ইন্ডিজ, খুবই লেট ব্যাক, সিম্পল মানুষজন, কোনো ঝামেলা টামেলা নাই, ভেরি ফ্রেন্ডলি। আমরা যে খাবার দাবার করছি, মানে ইনসেইন মজার খাবার দাবার ছিল। আমরা সবচেয়ে এক্সপেন্সিভ খাইছি আমরা হায়াত পার্ক হোটেল যেটা আছে, ওখানে একটা রেস্টুরেন্ট ছিল কল দ্য ফ্লাইং এলিফেন্ট। ফারুক, হ্যাঁ, ওখানে প্রত্যেকটা আইটেম ছিল বেস্ট ইন ক্লাস, এবং প্রত্যেকটার দাম ছিল বাংলাদেশের যে কোনো 5 স্টার হোটেলে আমি মানে যে টাকাটা খরচ হবে ওটা থেকে অর্ধেক, অর্ধেক টাকা খরচ করছি আমরা। এত মজার খাবার ছিল। সো এনিওয়ে,
বেসিক্যালি আমি গেছিলামই আলিফ আর ফাইসালের সাথে সময় কাটাতে। এখন বেসিক্যালি আলিফের ফলো আপ চিকিৎসা চলছে, ও আন্ডার অবজারভেশন আছে। আর আমরা একটু বুঝে শুনে যেমন ডাক্তার বলে দিচ্ছে ডোন্ট গো টু ক্রাউডেড প্লেসেস, আমরা ক্রাউডেড প্লেসে যাই নাই, ওপেন জায়গা অথবা আউটডোরে গেছি, বিচে একবার গেছি। সো ইটস ভেরি নাইস, স্পেন্ড এ নাইস টাইম উইথ দেম। আমি একটা খুবই বাজেট হোটেলে ছিলাম, ওটার নাম হচ্ছে রাজভবন ক্লার্কস ইন। সো রাজভবন বাহ, ক্লার্কস ইন খুবই বাজেট হোটেল। আমার পার ডে মানে রুম রেন্ট ছিল 3,000 রুপি, উইচ ইজ ভেরি আচ্ছা, চিপ। আমরা যারা কাজের খাতিরে মুম্বাই যাই আমরা জানি যে ওখানে $150 নিচে কোনো রুম পাওয়া যায় না, মানে হোটেল যাই হোক, যত ফালতু হোটেল হোক, ওরা $150 মিনিমাম একটা রুম রেন্ট দিতে হয়। চেন্নাই এরকম না। সো খুবই সাশ্রয়ীভাবে আমি থাকছি। ইট ওয়াজ ভেরি নাইস, ইট ওয়াজ গুড টু সি আলিফ, শি ওয়াজ স্মাইলিং, এনার্জেটিক। আমরা অনেক প্ল্যানিং করলাম গিক পিক নিয়ে, যে আলিফ আসলে কি হবে, আসলে ছাপায় পড়তে হবে, ওই দিনে 5টা উইকে 5টা কন্টেন্ট ছাড়তে হবে, হ্যান ত্যান এসে অনেক চিলাচিলি করলাম। আলিফকে বললাম যে, আলিফকে আমি বলছি দেখো 2 বছর তুমি সম্পূর্ণ নিজের উপরে ফোকাস করছো, ঠিক আছে এটা আমরা মেনে নিছি, তোমার করতে হয়েছে, এখন তোমার সম্পূর্ণ ফোকাস আমাদের উপরে দিতে হবে, জাস্ট লাইক বিফোর। সো এখন ইনাফ অ্যাবাউট ইউ, নাও ইটস অ্যাবাউট আস। সো গিক পিতে সময় দিতে হবে, সব বাংলা ছবি দেখতে হবে, বাংলা ওটিটি দেখতে হবে, হ্যান ত্যান বলে টুলে সে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখবো। সো ইট ওয়াজ এ গ্রেট ট্রিপ আই হ্যাড। আর মাশাআল্লাহ ফারুক, এখন আই ডোন্ট নো ইফ ইউ নো, ইউএস বাংলা ডিরেক্ট ফ্লাইট করে চেন্নাইতে। সো হ্যাঁ, ডেইলি একটা ফ্লাইট যায়, আই থিঙ্ক ইটস 5 days a week or 6 days a week. সো ইটস ভেরি সিম্পল, মানে ডিরেক্ট ফ্লাইট তো বেস্ট। সকালে উঠছি, বিকালে নেমে গেছি, খালি একটাই ঝামেলা, প্রত্যেকবার ওনারা 1.5 ঘন্টা লেট করছেন, কোনো কারণ ছাড়া লেট। ঢাকা থেকে 11টার সময় ফ্লাইট, সব রেডি, সব প্যাসেঞ্জার উঠে আমরা প্লেনে বসে আছি, প্লেন 1 ঘন্টা পরে ছাড়ছে। আজকেও আমি যখন চেন্নাই এয়ারপোর্টে গিয়ে বসে আছি, আমাদেরকে বলা হলো যে, আমি দেখতেছি যে ফ্লাইট রেটে দেখতেছি প্লেন দেরি করে বাংলাদেশ থেকে ছাড়ছে। তারপরে আমাদেরকে অ্যানাউন্স করা হলো হ্যাঁ ফ্লাইট ডিলেড 1 ঘন্টা পরে। ফাইনালি 1.5 ঘন্টা পরে প্লেনে উঠলাম। বাট আদারওয়াইজ ভেরি নাইস ফ্লাইট, ইউএস বাংলা, গুড সার্ভিস। অ্যান্ড এনি, যেটা কথা আছে না, এনি ফ্লাইট ইউ ওয়াক অ্যাওয়ে ফ্রম ইজ এ গুড ফ্লাইট। সো ভেরি গুড ফ্লাইট। সো যারা চেন্নাই যান নাই, মানে আমি জানি প্রচুর বাংলাদেশের প্রচুর লোকজন মেডিকেল কারণে চেন্নাইতে যান, এবং নো ওয়ান্ডার, মানে আলিফ যেটা বললো ওর এক্সপিরিয়েন্স, যেখানে ওর প্রসিডিউরটা হয়েছে খুব ভালো এক্সপিরিয়েন্স, ডাক্তাররা খুব টেক কেয়ার করে। এবং যেটা দেখলাম যে আসার মানে ফারুক, মানে ইটস সাচ আ বিগ সিটি, ইউ সি ওপেন স্ট্রেচেস, মানে আছে না মাঠের পর মাঠ খালি, আবার আবার একটা গুচ্ছ অফ বিল্ডিং টিল্ডিং একসাথে আছে, আবার অনেক খালি জায়গা, বড় বড় রাস্তা। তো খুব সুন্দর, মানে আমার ভালো লাগছে। মানে ভিজুয়ালি হয়তো মানে আছে না যে সিঙ্গাপুর, ব্যাংকক ওরকম না, ভিজুয়ালি ওরকম না, ভিজুয়ালি বেশ বাংলাদেশ টাইপেরই, একটু নোংরা, একটু ধুলা আছে অনেক, ইটস এ ড্রাই প্লেস। But otherwise, I really enjoyed my stay there. Chennai, I loved it. I loved my time in Chennai. এবং যতবার আমি ইন্ডিয়াতে যাই ততবারই আসলে ফরগেটিং জিও পলিটিক্স, মানে প্রত্যেকটা দেশে গভর্নমেন্ট তো একভাবে চলে আর মানুষটা অন্যভাবে চলে। সো আমার মধ্যে ইন্ডিয়ার মানুষকে আমার অলওয়েজ পছন্দ। এবং রাইট। আমি আসলে ওই 2007-এ যখন আয়রন মেডেন দেখলাম ব্যাঙ্গালোরে গিয়ে, তখন থেকে আমি ডিসিশন নিচ্ছি যে আমরা যে কথায় কথায় ইন্ডিয়াকে পচাই, এটা আমি জীবনে করবো না, কারণ ইন্ডিয়ার জন্য আমি আয়রন মেডেনকে দেখতে পারছি। অ্যান্ড দেন 2014-14 দিকে ওরা জ্যাগুয়ার কিনে ফেললো। জ্যাগুয়ার ইজ মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কার ব্র্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড, ওটা কিনে ফেললো। সো আসলে ইন্ডিয়া নিয়ে পছন্দ কিছু নাই। অ্যান্ড আরেকটা কারণ হচ্ছে, যেখানে আমরা এখন ঢুকতেছি, যে অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প দোস্ত, উই গট দ্য ফার্স্ট আইম্যাক্স শো, যেটা ছিল অন আ ফ্রাইডে। ফ্রাইডে হচ্ছে আমাদের উইকেন্ড, কিন্তু শুক্রবার কিন্তু ইন্ডিয়াতে উইকেন্ড না, ওদের বৃহস্পতিবার, Thursday। মানে ওদের, হ্যাঁ ওদের থার্সডে হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডে হচ্ছে অফিস ডে, ফ্রাইডে হচ্ছে স্কুল ডে, এভরিথিং ডে, নর্মাল একটা উইকডে। আমাদের শো ছিল 12:40, দুপুর 12:40 দোস্ত, আইম্যাক্সে। আইম্যাক্স মানে সবচেয়ে দামি, আইম্যাক্স 3D মানে সবচেয়ে দামি টিকিট। ওইটা দোস্ত পুরো ভর্তি, ফুল ক্রাউড, মানে তিল ধরনের টাইম, মানে ইয়ে নাই, জায়গা নাই, এভরি সিট ওয়াজ টেকেন। আমরা একদম কোনায় সিট পাইছি, কোনায় বসে দেখছি। সো অ্যানাদার রিজন ওয়াই আই লাভ ইন্ডিয়া, দে লাভ দেয়ার মুভিজ। এবং বাংলাদেশে যে পাঠান রিলিজ নিয়ে অনেক আলোচনা চলতেছে, দীপজল বলে বসলেন যে হিন্দি ছবিতে অনেক অশ্লীল ব্যাপার স্যাপার থাকে, এটা দীপজল বলতেছে, এটা অনেক ফানি। বাট ওইটাই আর কি, এটা হচ্ছে বাংলাদেশে দীপজল বলে যে ইন্ডিয়ান ছবিতে, হিন্দি ছবিতে অনেক অশ্লীল ব্যাপার স্যাপার থাকে। সেটা খুব ফানি লাগলো যে পাঠান ছবি অথবা হিন্দি ছবি আমরা বাংলাদেশে রিলিজ করতে দিই না, বিকজ এটা নাকি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে ফেলবে। কিন্তু ওখানে কিন্তু ফারুক আমি দেখলাম সাউথে শুধু সাউথ মুভিজ, মানে 5-6টা ইংরেজি ছবি আছে, বাকি সব সাউথের ছবি, ধুমায় লোকজন দেখতেছে, মানে ফ্যান্টাস্টিক। ইটস ভেরি কালচারালি ভাইব্রেন্ট একটা দেশ, এবং দে সেলিব্রেট অল কালচার। ওরা ওয়েস্টার্ন কালচারও সেলিব্রেট করে, নিজেদের কালচারও সেলিব্রেট করে, মানে আছে না হায় হায় আমার কালচার চলে গেল, এটা নিয়ে কোনো টেনশন নেই।
ফ্যান্টাস্টিক, লাভড ইট। যারা চেন্নাই যান নাই, হাইলি রেকমেন্ডেড, স্পেশালি যদি আপনার মেডিকেল নিউজ থাকে, ডেফিনেটলি ইস্যু করো চেন্নাই। সো দ্যাট ওয়াজ অল আবাউট চেন্নাই। সো অ্যান্টম্যান তো বলেই ফেললাম যে আমরা আইম্যাক্সে দেখছি দোস্ত। It was fantastic, it was brilliant experience, 3D was great, and let's get into our review, Farooq. সো রিভিউতে ঢোকার আগে প্রথমেই যেটা বলতে চাই, যে যে যেখান থেকে দেখছেন আজকে আমি দোস্ত, অ্যাজ ইউ নো, আই গট হ্যাকড ইন মাই ফেসবুক। সো হ্যাক হওয়ার পরে এখন আমি আসলে ফেসবুকে 1 মাস কোথাও লাইভ যেতে পারবো না। তো রেজাল্ট হচ্ছে যে আমরা শুধুমাত্র ইউটিউবে আছি। দ্য ওনলি প্লেস ইউ ক্যান সি দিস ইজ অন ইউটিউব। সো গড নো যেটা লাইভ কে কে দেখবে, কে 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 ইয়ে করবে। তো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে তারাই হয়তো নোটিফিকেশন পাইছে। যারা ফেসবুক দিয়ে দেখে তারা প্রবলি ভাবতেছে হোয়াটস গোয়িং অন, আমি এসে বসে আছি, হচ্ছে না কেন। ওয়েল দ্যাটস হাউ ইট ইজ, কিছু করার নাই। নেক্সট 1 মাস আমরা খালি ইউটিউবেই থাকবো, বিকজ আই গট হ্যাকড। দোস্ত আমি 2বার পর পর হ্যাক হয়েছি। 12 তারিখে হ্যাক হয়েছি, আমি এটা রিকভার করছি। দেন 14 তারিখে আবার হ্যাক হয়েছি, এবং 14 তারিখে হ্যাকটা ওয়াজ ওয়ার্স বিকজ আমার প্রোফাইল পিকচার হচ্ছে রেজা আলীর প্রোফাইল পিকচার। রেজা আলীর প্রোফাইল পিকচার নিচে একটা ভিয়েতনামিজ লোকের নাম, চোমো খো কিরকম একটা নাম। ও কি করতেছে, 150 জন আমার ফ্রেন্ডদেরকে বাইর করে দিচ্ছে, সেটা অ্যাড ক্যাম্পেইন নামাই দিচ্ছে, মানে যাতা করতেছিল। তারপর আমি কোনো মতে একদিনের মধ্যে ওটা আবার ফেরত আনছি। তাড়াতাড়ি আমি রেজা আলী সাহেবের ছবি টবি চেঞ্জ করে নিজের ছবি দিয়ে, যাতে এরপরে কুকাম হইলে আমার ছবি দিয়ে হোক, রেজা আলীর ছবি দিয়ে না হোক। এনিওয়ে, সো 1 মাস ধরে ইউটিউবে এটা থাকবে। বাট আমরা যেটা করবো, শোটা শেষ হলে উইল শেয়ার দ্য লিঙ্ক টু আওয়ার ইন্ডিভিজুয়াল প্রোফাইলস এন্ড উইল অলসো শেয়ার ইট অন গিক মিথ। সো যারা মিস করছেন ইউ ক্যান ওয়াচ ইট। সো ফারুক, তুই আজকে দেখছিস, আমি দেখছি ফ্রাইডেতে। তুই বল, ফার্স্টে আমরা উইল গো সেকশন বাই সেকশন। সো প্রথমেই দোস্ত ওভারঅল থটস বল, যে আমরা অনেকদিন ধরে মার্ভেল মুভির জন্য ওয়েট করছি। ওভারঅল থটস এর Ant-Man is something, no, Ant-Man is something we've all loved, right? It's something different from other Marvel movies. The stakes are always slightly small. It's got very unique features in the film. It's got a great cast of characters. So overall thoughts on watching part 3, ball. সো একদম শুরুতেই মানে ফিল্মটা আসার আগেও যখন আর কি ট্রেলারটা আসছিল, ট্রেলারটা দেখে কিন্তু আমি পুরোপুরি উড়ে গেছিলাম। আমি বলতেছিলাম যে এই ট্রেলার যখন এরকম বানাইছে, ওরা কিন্তু মার্ভেল বেশ কিছুদিন ধরে বিএড স্টার্টিং ফ্রম শাংচি, বিএড স্টার্টিং ফ্রম থর লাভ এন্ড ব্লান্ডার, এই যাই জিনিসগুলি করছে এই সবগুলি দেখে কিন্তু ইভেন ওরা টেলিভিশনে যে জিনিসগুলি ছাড়তেছিল, এট সাম পয়েন্ট মনে হতেছিল শি হাল্ক ইজ কেভিন ফাইগি লুজিং হিজ টাচ। তো ট্রেলারটা দেখে কিন্তু আমার একটা বিশাল বড় একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গেছিল যে না, বসম্যান কিন্তু ঠিক আবার যেখানে ওর ফেজ 5 অ্যানাউন্স করবে, যেভাবে ও আগায় নিয়ে যাবে এই দুনিয়াটাকে, ও কিন্তু এই জায়গাটা ও নর্থ স্টারটা রেখে এই জায়গাটা উইল বি সামথিং। ট্রেলারটা আসলেই মনে হইতেছে জমবে। আর তুই যে জিনিসগুলি বললি যে এটার অ্যান্টম্যানের থেকে কিন্তু কিছু জিনিস আমরা এক্সপেক্ট করছিলাম, যে ফ্যামিলি ম্যান যে ভাইবসটা থাকে, যে ফাদার ডটার বন্ডিং, যেটার জন্য অ্যান্টম্যান পার্ট 1 আমাদের এত প্রিয়। মানে ফ্যান্টাস্টিক একটা রিলেশনশিপ তৈরি করছে বিটুইন আ ফাদার আর ওর মেয়ের সাথে, ছোট মেয়ের সাথে। সো এরপর ওরা যে হালকা দেখাচ্ছে যে এই ট্রেলারের মধ্যেও বাপ তার মেয়ের জন্য যুদ্ধ করে যাচ্ছে, একটা ফ্যামিলি বন্ডিং এ। সো এই এই বেসিক এলিমেন্টস গুলি দেখে আমার কিন্তু অনেক উৎসাহ ছিল যে এই অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া দেখে আমি উড়ে যাব, উড়ে না গেলেও প্রচুর মজা পাবো। সো আমি আজকে হলে ঢুকলাম, আর আমি একটু ভয় পাইতেছিলাম, কারণ এই রিলিজ হওয়ার পরে যেই লেভেলে আমি ভাবছিলাম মানুষ মুখে ফেনা তুলে ফেলবে, মুখে ফেনা মানে আছে না পাগলের মতন চিল্লাচিল্লি করবে, ওই লেভেলটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে ওইরকম ভাবে দেখি নাই। আশেপাশে মানুষ যারা দেখতেছে ওদের ভিতরে ওইরকম সাড়াটা পাই নাই। সো তখন আমার একটু নাড়া লাগতে আরম্ভ করছে যে আচ্ছা আসলে এটা কেন হইতেছে, আসলে কি আমি একটু বেশি চাই ফেলতেছি। তো আজকে হলে গেলাম, আর আমি প্রথমে বলবো যে এন্টারটেইনমেন্ট ভ্যালু যেটা মার্ভেলের থেকে আমি সবসময় একটা আশা করি, এইটা যেটা আগের ফিল্মগুলির মধ্যে এন্টারটেইনমেন্ট ভ্যালুটা আসলে অনেক কম ছিল। আমি কিন্তু বলবো না যে অ্যান্টম্যান এন্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়ার মধ্যে এন্টারটেইনমেন্ট ভ্যালু কম আসছে, আমি এন্টারটেইন হয়েছি। ওই যে আছে না রাসেল ক্রো গ্ল্যাডিয়েটরের মধ্যে চিৎকার করবে, আর ইউ নট বিং এন্টারটেইনড? ইয়েস, এই কোয়ান্টামেনিয়া দেখে আই ওয়াজ এন্টারটেইনড। কোনো একটা মুহূর্তেও আমার মনে হয় না যে ঝুলতেছি, ঘুমায় যাব, কি হইতেছে। যদিও আমি এই ফিল্মটা একলা দেখতে গেছি, আজকে একা দেখতে গেছি, তা আর একটু ভয় ভয় গেছি যে কেউ তো নাই। তো আজকে যদি আমি ঘুমায়ও যাই, কেউ ধাক্কা দিয়ে বলবে না যে কি। তো আমি আসলেই কিন্তু আই ফাউন্ড দিস এন্টারটেইনিং একটা ফিল্ম। হ্যাঁ, যে লেভেলে এক্সপেকটেশন ছিল ওই লেভেলের কাছে আসে নাই, কিন্তু এন্টারটেইনমেন্ট ভ্যালুর দিক থেকে ভালো লাগছে আমার কাছে। পল রাডের যে একটা ইনডিয়ারিং ফ্যাক্টর থাকে অ্যান্টম্যান হিসাবে, যেটা না থাকলে মানে আমার একদম
পড়ে যেতাম, ওই জিনিসটা আছে। পল রাড ইজ আ ভেরি ইন্ডিয়ারিং ক্যারেক্টার, এন্টারটেইনিং ক্যারেক্টার। অ্যান্টম্যানের যে ছোট ছোট ইভেন্টস আছে যেটার মধ্যে একটু কমিক টাইমিং থাকে, কিছু ড্রল থাকে, ডায়লগ থাকে, ওই জিনিসগুলি আমি ঠিকঠাক পাইছি। এমন পাই নাই যেটা দেখে আমি তোকে আইসি বলবো যে ও মাই গড চুমা মোমেন্টটা হয় নাই। বাট it was for me a good time pass, which in itself is a little bit of a letdown. কিন্তু তারপরও সাকিব, আমারও মনে হইতেছে যে এইটার থেকে একটা কিছু আরো দরকার ছিল যেটা আমি পাই নাই। বাট ভালো জিনিসগুলি আমি শিওর এখনই আমরা শুরু করব। ওভারঅল আমার কাছে ঠিকঠাক লাগছে। আমি স্পেসিফিক্সে বলতেছি না কোন জিনিসগুলি আমার কাছে ভারী লাগছে বেশি, কোন জিনিসগুলি ভালো লাগছে বেশি, ওইটা ডিটেলসে যখন ঢুকবো তখন। ওভারঅল ঠিকঠাক ভালো মজার একটা ফিল্ম দেখে আসছি। Alright, so I echo everything you said. So আমরা আসলে একটু পরে we'll dive deep into the spoiler discussion. So যারা মুভিটা দেখেন নাই তারা আসলে এই যে ফারুক তার ওভারঅল কথা বলে ফেলছে, আমি এখন আমার ওভারঅল একটা দিব, এরপর আর দেখেন না, এরপরে মুভিটা দেখে এসে আমাদের পরে গেট ইনটু জিএমএক্স অফিসিয়াল, ওখানে আমাদের এটা থাকবে। সো আমি ওভারঅল এক্স্যাক্টলি ফারুক যেটা বলছে যে যখন আমি মনে আছে যে ট্রেলারটা দেখে কিন্তু আমার অত আই ওয়াজ লিটল কি বলবো স্কেয়ার্ড যে এত সিজি হেভি। আমার কিন্তু এই সিজি হেভি জিনিসগুলো এখন আর ভালো লাগে না, বিকজ অ্যান্টম্যান একটা লাইটনেস ছিল, একটা লাইট ছিল, একটা কোয়ার্কিনেস ছিল, কিন্তু দ্য ট্রেলার লুক ভেরি হেভি। ইট ওয়াজ লাইক এন্ড গেমের পার্ট 2 এরকম একটা ভাব ছিল। সো আমার কাছে ওই ডার্ক সিজি এগুলো আমার পছন্দ হচ্ছিল না। সো আমার একটু ভয় ভয় ছিলাম, বাট তারপরে আমি ভাবছিলাম ঠিক আছে, পেটন রিড আমাদেরকে প্রথম দুইটা অ্যান্টম্যানে অনেক ফুর্তি দিছে। সো হোপফুলি পেটন রিড হি নোজ হোয়াট ইজ ডুইং, এবং তার অনেক দিনের স্বপ্ন যে ফুল ব্লোন একটা সাইফাই একটা মুভি বানাবে। সো ফাইনালি সেই পার্ট 3-তে এসে ওকে কেভিন ফাইগি গো হেড দিছে, যা তুই ফুল ব্লোন একটা সাইফাই মুভি বানা। সো আই ওয়াজ লাইক ওকে নিশ্চয়ই ভালো হবে। কিন্তু পরে আমি দেখে আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। আমি আলিফ একসাথে দেখছি এক্স্যাক্টলি লাইক ইউ। আমরা হলে যখন মুভিটা দেখছি ইট ওয়াজ ওকে, আমরা বোর্ড হইনি, মুভিটা দেখছি, ইট ওয়াজ ফান। যখন ইন্ডিয়াতেও ইন্টারমিশন হয় বাই দ্য ওয়ে বাংলাদেশের মতো, সো ইন্টারমিশন যখন হলো আই ওয়াজ লাইক ও আচ্ছা এত তাড়াতাড়ি ইন্টারমিশন, ও মাই গড। সো আসলে কিন্তু 1 ঘন্টা প্লাসের পর ইন্টারমিশন হচ্ছে, আমি বুঝি নাই সময় কোন দিতে যাচ্ছিল। সবার অভিনয় টভিনয় ভালো, দ্য ফানি পার্টস আর ফানি, সবগুলোই মজার। বাট ওই কাহিনী এবং টোন এসব দিয়ে আমার সিভিয়ার ইস্যুস আছে। সো আই থিঙ্ক আলিফ এনজয়েড ইট আ বিট মোর দেন আই ডিড। আলিফ অলসো আমার মনে আছে থর লাভ এন্ড থান্ডারও সি এনজয়েড ইট মোর দেন, হ্যাঁ লাভ এন্ড থান্ডার আমাদের থেকে একটু বেশি এনজয় করছে। বাট আলিফ এন্ড আই উইর অন দ্য সেম পেজ যে মুভিটা ইজ নট, মানে অ্যান্টম্যান থেকে আমরা যেটা চাই বা অ্যান্টম্যান আমরা যে কোয়ালিটি একসেপ্ট, মানে দুইটা জিনিস, একটা হচ্ছে কোয়ালিটি, একটা হচ্ছে আমরা যেটা চাই। সো এমন যদি হতো যে আমরা যেটা চাই সেটা না, বাট কোয়ালিটিটা ওইরকম জোশ, তাহলে কিন্তু আই ডোন্ট থিঙ্ক উইড বি কমপ্লেনিং, বিকজ ইট উইড বি নাইস টু সি আছে না হিরো আউট অফ হিজ এলিমেন্ট, ওয়েল ডান। যেমন আয়রন ম্যান হচ্ছে একটা টেকনোলজিক্যাল হিরো, হঠাৎ করে যদি আমি আয়রন ম্যানকে ডক্টর স্ট্রেঞ্জের ওয়ার্ল্ডে ঢুকাই দিই যেখানে ইজ ফাইটিং উইথ ম্যাজিক, ওটা যদি সুন্দর করে গল্পটা বলা হয় তখন কিন্তু আমার বলবো বাহ দারুণ, খুব ফ্রেশ একটা টেক নেওয়া হয়েছে। বাজে হলে বলবো কি করলো এটা, আয়রন ম্যানের কোথায় নিয়ে গেছে। আই ফেল্ট অ্যান্টম্যানটাকে মানে রবার্ট মায়ার বার্নেট যে জন ক্যাম্পিয়ার শো আমি ফলো করি ইউটিউবে, ওখানে সে রেগুলার প্যানেলিস্ট, সে খুব সুন্দর করে বলছে যে হি ফেল্ট যে অ্যান্টম্যান ওয়াজ মিসকাস্ট ইন হিজ ওন মুভি, and I thought that was a very nice way of saying it. So আমারও মনে হয়েছে যে অ্যান্টম্যান ওয়াজ মিসকাস্ট ইন হিজ ওন মুভি, and there you have it guys, this is our overall thought. আমরা দুজনেই বেশি পছন্দ করি নাই, হলে বসে আমাদের মোটামুটি ভালো লাগছে, we enjoyed it, Alif also enjoyed it in the hall, but is it something যেটা আমি খোশ মেজাজে সবাইকে বলবো হ্যাঁ হ্যাঁ এখনই গিয়ে দেখো, না আই ডোন্ট থিংক এটা বলবো। বাট আই থিঙ্ক ফারুক আছে না যে উইকেন্ডে কিছু করার নাই, গিয়ে একটা মজার ছবি দেখি, ওরকম মেন্টালিটি থাকলে ডেফিনেটলি গিয়ে দেখা। হ্যাঁ আমরা তো একটু সিরিয়াসলি কিন্তু সাকিব আজকে হলের মধ্যে কিন্তু ইট ওয়াজ আ ফুল হল, প্যাকড হল। তো মানুষ আসতেছে। আমি কিন্তু মনে করি না যে আসে না যে গেলাম টাকাটা নষ্ট হয়ে গেল, ওই রকম কিছু হয় নাই, গেছি মজা হয়েছে, ফুর্তি হয়েছে, চলে আসছি। ওকে, সো নাও উইল ডাইভ ইনটু স্পেসিফিক পয়েন্ট ধরে আমরা স্পয়লার ডিসকাশনে ঢুকে যাব। এবং আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের শোটা আসলে একটা ফরম্যাটে হয়। ফরম্যাটটা হচ্ছে প্রথমে আমি আর ফারুক আমাদের যে টপিকগুলো আছে ওগুলো নিয়ে আলাপ করবো। আজকে টপিকটা হচ্ছে স্পয়লার ডিসকাশন অন অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া। আমাদের ডিসকাশন শেষ হলে আপনারা যারা লাইভ দেখছেন আপনারা কমেন্ট করছেন, উইল ডাইভ ইনটু দ্য কমেন্টস অ্যান্ড আনসার ইউর কোয়েশ্চেন্স অর ইউর থটস অর হোয়াট এভার। তখনই আড্ডাটা জমে, দ্যাটস ওয়াই উই কল ইট অ্যান আড্ডা। সো ওকে ফারুক, আমরা প্রথমেই চলে যাই, এক সেকেন্ড, ওভারঅল থটস হয়ে গেল। প্রথমেই আমরা চলো একটা করে ধরি। লেটস টক অ্যাবাউট জ্যানেট ভ্যান ডাইন, যেটা হচ্ছে হোপ ভ্যান ডাইনের মা। মিশেল ফাইফার, হ্যাঁ, ইয়ের বউ, কি জানি নাম লোকটার, মাইকেল ডাগলাস।
মাইকেল ডাগলাসের বউ মিশেল ফাইফার। সো জ্যানেট ভ্যান ডাইনকে খুব সুন্দর করে ওরা পার্ট 2-তে রেস্কিউ করে নিয়ে আসছিল। আই রিমেম্বার শি ওয়াজ আ ভেরি, আমি তো কমিক ফ্যান, সো কমিকে আসলে হোপ ভ্যান ডাইন ডিডন্ট এক্সিস্ট, ইট ওয়াজ অল অ্যাবাউট জ্যানেট ভ্যান ডাইন অ্যান্ড স্কটল্যান্ড ছিল, আর অরিজিনাল অ্যান্টম্যান হচ্ছে মাইকেল ডাগলাসের, আমি নামটা হ্যাংক পিম এবং জ্যানেট ভ্যান ডাইন, জামাই বউ। সো আমি ওদের হিউজ ফ্যান, কমিক বুক পড়ে টড়ে, আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে মিশেল ফাইফার ইজ গোনা বি জ্যানেট ভ্যান ডাইন, ইজ পারফেক্ট। এবং I loved Ant-Man Part 2. Was it as good or well made as Part 1? No. But it was fantastic. I really loved it. So Janet Van Dyne এখানে অনেক ফোকাসে ছিল। এবং the reason why আমি Janet Van Dyne দিয়ে শুরু করতে চাচ্ছি, because I felt ওর ক্যারেক্টার আর্ক was more than Scott Lang, Ant-Man. So এখানে ওরা ইন্টারেস্টিং ভাবে দেখায় যে কোয়ান্টাম রেলমে সে যে ছিল 30 বছর না 20 বছর ওখানে ছিল, সেখানে আসলে অনেক কিছু হয়েছে যেগুলো সে ওকে রিপিটেডলি জিজ্ঞেস করা হয় কিন্তু সেগুলো কথা বলতে চায় না। এবং ক্যাসি ল্যাং এখানে আমরা দেখি সে বড় হয়ে গেছে, এই পোস্ট এন্ড গেম বড় হয়ে গেছে, সে আবার বাপের মতো সোশ্যাল জাস্টিস ওয়ারিয়ার, এসব প্রোটেস্ট করতে যায়, ওখানে আবার জেলে যায়। তো সে আবার সায়েন্টিস্ট হয়েছে, সে আবার কি কি জিনিসপত্র বানাইছে উইথ হ্যাংক পিম, যেটা দিয়ে কোয়ান্টাম রেলম দে ক্যান অবজার্ভ অ্যান্ড হোয়াট নট। ফাইনালি ওখানে একটা সিগন্যাল যায়, সিগন্যাল গিয়ে ওরা সবাই ওই সিগন্যাল টান দিয়ে সবাইকে কোয়ান্টাম রেলমে নিয়ে যায়। তখন জ্যানেট ভ্যান ডাইন অনেক ভয় পেয়ে যায় এবং সে সবাইকে বলে, ও মাই গড, এটা খুব বাজে জায়গা, আমি তোমাদেরকে বলি নাই, আই শুড হ্যাভ টোল্ড ইউ, হ্যান ত্যান এই সেই। অ্যান্ড দেন আমরা আস্তে আস্তে করে ক্যাং হেই সেই হ্যান ত্যান এসব সম্বন্ধে আমরা জানতে পারি। সো দোস হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট এই জ্যানেট ভ্যান ডাইনের এই রোল ইন দিস মুভি অথবা হার ক্যারেক্টার? আমার কাছে অ্যাকচুয়ালি অনেস্টলি এই ফিল্মের মধ্যে কিছু পজিটিভস আছে, অ্যান্ড মিশেল ফাইফার ওয়াজ ওয়ান অফ দ্যাম। মানে মিশেল ফাইফার যতটুক করার কথা, যতটুক বলার কথা, যতটুক ইয়ে করার কথা, যে রোলটা দেওয়া হয়েছিল, আই থিঙ্ক শি ডিড আ ডিজার্ভিং এ ভালো কাজ করছে। আমার কাছে কিছু জিনিস জমে নাই, উইচ ওয়াজ দ্য স্টোরি লাইন, প্লট লাইন আর্কের মধ্যে ও কিছু জিনিস বলতেছিল করতেছিল যেগুলি আমার কাছে মনে হয়েছে আননেসেসারি, যেগুলি আমার কাছে মনে হয়েছে যে কাইন্ড অফ নট রিলি, বাট এগুলি আমি ওকে দোষ দিব না, মিশেল ফাইফারের অ্যাক্টিং অথবা ওনার ইয়েকে দোষ দিব না। দ্য ক্যারেক্টার আর্ক মাঝখানের দিকে যে দেয়ার সার্টেন থিংস যেগুলি রেজ হিউজ বিগ ইয়েস। প্রথমের দিকে যে পয়েন্টটা সাকিব বললো, যে কনটেক্সটটা সাকিব সেট করলো, যে যখন দে অল গেট সাকড ইন, যখন তারা সবাই একসাথে কোয়ান্টাম রিয়েলমে ঢুকে যায়, তখন ওর যে ওই যে ওর হেজিটেশনটা, ওর ভয়টা, ও তখনও কিন্তু সবকিছু খুলে বলতেছে না, ওই জিনিসটা প্রথমের দিক দিয়ে ভালো লাগছিল। কিন্তু অ্যাট সাম পয়েন্ট ওটা যখন আসলে ওই চলে আসে, তখন আমার কাছে মনে হয়েছে স্টোরিটা ঠিকভাবে ওটা ম্যানেজ করতে হয়নি। Another thing, সাকিব যেটা বললো যে একদম প্রথমের দিকেই this thing happens, so এটা is one of the things যেটা আমি ভাবছিলাম যে actually makes this a pretty fast paced film, কারণ সাকিব যেটা বললো যে 1 ঘন্টা পর ইন্টারভাল, ও মনে হয় না, কারণ অনেক জিনিস হতে থাকে এখানে, কিন্তু at a time a lot of stuff happens. প্রথম পার্ট একদম ফার্স্ট যে আমি বলবো সেগমেন্টটা, ফার্স্ট সেগমেন্টের I think the real hero is not Scott Lang, এটা is not Cassie, it's not Michael Douglas, it is not Hope, it is actually Janet. আর মিশেল ফাইফার ওই জায়গাটার থেকে she really does a great job. আমাদের যারা আমরা পার্ট 1 দেখেছিলাম, আমাদের কিন্তু একটা ইচ্ছা ছিল যে মিশেল ফাইফারকে আমরা আরো বেশি দেখতে চাই, she was the original Wasp, সো ওকে আমরা আসলেই দেখতে চাই ইন মোর অ্যাকশন ওরিয়েন্টেড রোল। এইটা কিন্তু হ্যাজ হ্যাপেন। পেটন রিড এটা ফার্স্ট পার্ট অফ দ্য মুভিতে হি হ্যাজ কাইন্ড অফ টিজড এন্ড হি ডাজ ডেলিভার অন দ্যাট পয়েন্ট। মিশেল ফাইফার, জ্যানেট ভ্যান ডাইন, গ্রেট জব। ওয়ান অফ দ্য থিংস আই রিয়েলি লাইকড অ্যাবাউট দিস ফিল্ম। শাকিব? আমার কাছে মানে ইটস অলওয়েজ গুড টু সি মিশেল ফাইফার অন স্ক্রিন অ্যান্ড শি ব্রট ইট এই মুভিতে, কিন্তু আমি বলবো যে মিশেল ফাইফারের ক্যারেক্টার আর্ট থেকে থিংস স্টার্টেড গোয়িং রং ফর মি, কারণ ইফ ইউ রিমেম্বার and we're going to get to that একটু পরে, যে there are many reasons why আমরা যখন ফাইনালি থ্যানোসের সাথে আমাদের মোলাকাত হলো, আমাদের মানে অডিয়েন্সের, আমরা দ্য মার্ভেল ভিউয়ার্স, আমরা ফাইনালি থ্যানোসকে মিট করলাম এবং we were like, oh wow, this guy is the real big baddie, হচ্ছে বিগ ভিলেন, হচ্ছে হিউজ পাওয়ার, ওকে থামাতে আসলেই অ্যাভেঞ্জার্স লাগবে, হ্যান ত্যান। এটা কারণ হচ্ছে যে ওয়ান অফ দ্য রিজনস ছিল যে যখন ওর নাম উঠে, তখন ওর সাথে যারা ছিল, ফর এক্সাম্পল গেমোরা যে ওর মেয়ে, ও মানে আসলে ও ভয় পায়, ও বলে যে তুমি জানো না কি করছে সেই হ্যান ত্যান। এবং যখন সে সব বলে, সে কিন্তু ফার্স্ট পার্সন পার্সপেক্টিভে বলতেছে, অ্যাজ ইন শি ওয়াজ দেয়ার ওয়েন ইট হ্যাপেন টু হার, যেগুলো আমরা আস্তে আস্তে একটু করে দেখি। ফর এক্সাম্পল ওর বোন যে নেবুলাকে টর্চার করছে, এই করছে সেই করছে, ওকে অ্যান্ড্রয়েড বানায় ফেলছে, এই যে এগুলো কিন্তু আমরা দেখছি। সো যেসব মানুষ ডিরেক্টলি
কি বলবো মানে থ্যানোস ওদেরকে ইম্প্যাক্ট করছে, ওদের লাইফ ধ্বংস করছে, ওই মানুষগুলো থেকে আমরা আসলে শুনছি যে আসলে থ্যানোস কি করছে। কিন্তু এখানে জ্যানেট ভ্যান ডাইন যখন বলা শুরু করে, এবং খুবই খুবই অ্যামেচার ভাবে, মানে স্ক্রিপ্টটা আমার কাছে একদমই পছন্দ হয় নাই, খুবই অ্যামেচার ভাবে সে টানতে থাকে জিনিসটা, টানতে থাকে, যে আমার কাছে এটা খুবই পুরোনো দিনের স্টোরি টেলিং মনে হচ্ছে। মানে এখনকার দিনে কিন্তু এইভাবে টানে না, মানে ঠাস করে বলে দেয়। সে মোটামুটি 1 ঘন্টা ধরে টানছে, হ্যাঁ আমি বলবো, আচ্ছা ওয়েট, এই সেই হ্যান ত্যান, পরে পরে ফাইনালি সে বলে। আর কি বলে যে ও আচ্ছা শি মেট ক্যাং, তারপর ওরা দুজন মিলে ওদের মেশিন ঠিক করছে, এন্ড দেন সে নিউরাল ইন্টারফেস করছে, তারপরে শি স, ও দেখছে ক্যাং কি করছে, তারপর সে ভয় পেয়ে পালায় গেছে। সো ওর সাথে কিন্তু ক্যাং কিছু করে নাই, ওর কিন্তু ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আমরা কিছু পাই নাই যে ক্যাং ওকে কি করছে বা ওর সামনে কি করছে। সো ওইটা দ্যাটস লাইক মি কামিং এন্ড টেলিং ইউ, বুঝছিস ফারুক আমি শুনছি অমুকে এটা করছে, সেটা ওয়েটটা না ইমিডিয়েটলি কমে গেল। ভার্সেস আমি যদি তোকে এসে বলি যে ফারুক ওই মানুষটা আমার সাথে এটা করছে, আমাকে এটা করছে, দেন ইউল টেক ইট মোর সিরিয়াসলি। সো দিস ওয়াজ ফর মি দ্য ফার্স্ট ফ্ল ইন সেটিং আপ ক্যাং ইন দিস মুভি, যাকে আমরা এত সিরিয়াসলি নিচ্ছি। হি রিমেইনস ছিল সে লোকি সিরিজে, তারপরে আমাদেরকে সেল করা হচ্ছে যে দ্য নেক্সট বিগ অ্যাভেঞ্জার্স ভিলেন হচ্ছে ক্যাং। সো আই ওয়ান্টেড আ বিট মোর দেন জ্যানেট ভ্যান ডাইন আমাকে সে বলতেছে আমি দেখেছি সে অনেক বাজে কাজ করেছে, কিন্তু আমি নিজের চোখে দেখি নাই, আমি একটা ভিডিও দেখছি, নিউরাল নেটওয়ার্কের একটা ভিডিও বেসিক্যালি। সো এইটা আমার কাছে আই ওয়াজ লাইক ওকে আচ্ছা ফাইন অলরাইট। সো দ্যাট কাইন্ড অফ পুট মি অফ অন দ্য হোল থিং। অ্যান্ড সো মিশেল ফাইফার নিয়ে আমি এটাই বলবো, মানে আই এনজয়েড দ্য পারফরমেন্স বাট আই ডিডন্ট থিংক দ্য রোল ওয়াজ রিটেন ভেরি নাইসলি। না, এই জিনিসটাই বারবার আমার কাছে বাড়ি খাইছে হইলো যে স্টোরি টেলিংটার মধ্যে দেয়ার আর সাচ বিগ গ্যাপস। মানে ওরা কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট দেখাইছিল আগে যে মিশেল ফাইফার আর মাইকেল ডাগলাস ওরা খুশি খুশি চলো আমরা এখন যাব, হ্যাঁ আমি তোমাকে দেখাবো। ওইটা তোমার যদি আসলে এতই ভয় থাকে, হ্যাঁ তুমি তো ওইখানে ওই হিসাবে বলবা যে না জাস্ট লক ইট অফ, কোয়ান্টাম রিয়েলম নিয়ে কোনো কথা হবে না, কোনো ইয়ে হবে না, জাস্ট লেট ইট বি। ওই ভয়টা কিন্তু ওই সময় ওরা দেখায়নি, তখন কিন্তু ওয়াজ লাইক চলো হাজবেন্ড যাই একটু এক্সপ্লোর করি, ওই খুশিটা। আর তারপর এখানেও তুমি খুশি খুশি খুশি, তুমি এত স্মার্ট, তোমার মেয়ে আর জামাই এখানে বসে ক্যাসির সাথে এই জিনিসটা বানিয়েছে, তুমি একদম জানোই না, রাইট? সো এই যে আসে না হঠাৎ করে তুমি একটা জিনিস মিস্টিরিয়াস হয়ে যেতেছো, হোপ তোমাকে জিনিস জিজ্ঞেস করে তুমি কিছু বলো না, মানে এইটা আই উড নট সে মিশেল ফাইফার অথবা ওই ইয়েতে, বাট ওই রোলটা যেভাবে লেখা হয়েছে, এই ক্যারেক্টারটা ইজ ভেরি জাম্পি। ওটাই বললাম, ইউ ব্রিং আপ এ ভেরি গুড পয়েন্ট, বিকজ আমরা মনে আছে যে অ্যান্টম্যান দ্য ওয়াস্প 2 তে যখন ওকে রেস্কিউ করে নিয়ে আসে, এক্স্যাক্টলি তুই যেটা বললি ওটা এন্ডিংটাই হচ্ছে দে সেন্ড স্কট ইনটু দ্য কোয়ান্টাম রিয়াম। সো আমি যদি কোয়ান্টাম রিয়াম নিয়ে এত ভয় পাই, আমি চাই না কোয়ান্টাম রিয়াম কেউ ফেরত যাক হ্যাঁ তেন এসে, তাহলে আমি কেন অ্যাট দ্য এন্ড অফ অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প আমি দেখাবো যে এক্স্যাক্টলি তুই যেটা বললি যে সবাই মিলে এক্সপেরিমেন্ট করছে অ্যান্ড দে অ্যাকচুয়ালি সেন্ড স্কট ল্যাং ইনটু দ্য কোয়ান্টাম রিয়াম, ওখানে কেন এটা করলো? দেন আমরা আবার এন্ড গেমে দেখলাম যে সে ওখানে ছিল 5 মিনিট অর হোয়াট এভার, 5 ঘন্টা ছিল, ওটা আসলে আমাদের ওয়ার্ল্ডে হয়ে গেছে ইট ওয়াজ হোয়াট 5 ইয়ার্স। ওইটা কোনো ইম্প্যাক্ট নাই এই পার্ট 3-তে। তারপরে সে কেন ওখানে খোশ মেজাজি ছিল, আবার এখানে সে খুব ভয়, আল্লাহ কোয়ান্টাম রিয়াম নিয়ে আমার কিছু বড় নেই, হ্যাঁ। সো এক্স্যাক্টলি ফারাক, সো দিস ইজ জাস্ট ব্যাড স্টোরি টেলিং। এন্ড না এটা ইজ, তুই যেটা বললি আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। সায়েন্স ফিকশন বানানোর চেষ্টার মধ্যে ও সায়েন্সটাকে পুরাপুরি ফালাই দিয়ে ও ফিকশন বানায় ফেলছে একটা, যেটা সাংঘাতিক ভাবে বাড়ি খাইছে ইন দ্য ওয়ে অফ দ্য স্টোরি ওয়াজ। এক্স্যাক্টলি, কারণ মার্ভেল কিন্তু মানে আমি বলবো না যে দে আর লাইক স্টার ট্রেক, বাট কিছুটা ওরা মানে স্যার মোর স্পেস অপেরা, ফ্যান্টাসি ফিকশন মোর দেন সায়েন্স ফিকশন। বাট তারপর ওরা চেষ্টা করে যে একটা রিয়েলিজম রাখতে, মানে দে ওয়েন্ট সো ফার অ্যাজ টু সে, মানে ক্লিয়ারলি বলছে যে থর এবং ওডিন এবং দে আর নট গডস, ওরা হচ্ছে অ্যাডভান্সড এলিয়েন্স। কেন এটা বলছে? সো দ্যাট আমরা অ্যাজ দ্য অডিয়েন্স আমরা এটাকে আমরা গ্রাউন্ডেড ভাবে জিনিসটা নিতে পারি, রাইট, জিনিসটা বিলিভেবল লাগে। ওইটা এখন হয়ে গেছে যে না, মানে ওরা নিজেরাই কিছু রুলস এস্টাবলিশ করছে যেটা এন্ড গেম দিয়ে ওরা ফলো করছে। এন্ড দেন এখানে এসে ওরা কিন্তু প্রথমে একবার খালি ওরা বলে যে যখন স্কট ল্যাং এবং ক্যাসি ওরা চলে যায় কোয়ান্টাম রিয়ামে, তখন স্কট একটু টেনশন আছে, ও মাই গড আমরা এখানে 5 মিনিট থাকলে বাইরে কি হবে, বাট ওটা কোনো ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখি নাই, ইটস নেভার মেনশনড, কিছু হয় নাই, জাস্ট। সো এইটা ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সো this was my first disappointment, Janet Van Dyne. Now let's move on to the next topic, which is basically the introduction of Kang the Conqueror. So আমি আসলে আমি জিনিসটা সাজাইছি যে ইম্পর্টেন্স অফ থিংস ইন দিস মুভি আর কি। সো
ইম্পর্টেন্স অফ থিংস ইন দ্য মুভি এখনো কিন্তু স্কটল্যান্ড আসতেছে না, এখন হচ্ছে ক্যাং দ্য কনকারার। সো ক্যাং দ্য কনকারার গুলো আল গো ফার্স্ট। তুমি অলরেডি আমি বললাম যে ওকে অনেক সুন্দর করে বিল্ড আপ দিছি দ্য লোকি সিরিজ, এন্ড দেন কেভিন ফাইগি ফেনা তুলে ফেলতেছে। দে ইন্ট্রোডিউস দে অ্যানাউন্স দুইটা অ্যাভেঞ্জার্স মুভি, যেটা একটা হচ্ছে দ্য ক্যাং ডাইনাস্টি। So well, they cast a brilliant actor, Jonathan Majors, who's just fucking brilliant. So we're like everybody's hyped up, and then okay, এখানে introduce করে the first introduction হচ্ছে জ্যানেট ভ্যান ডাইন একটা ভিডিও দেখছে, মানে নিউরাল নেটে সে ওর মেমরি দেখছে, বাট ইটস নট সামথিং দ্যাট হ্যাপেন টু হার। আমি কিন্তু এখনো ক্লিয়ার না যে সে কি, আমি যেটা বুঝছি ওখানে পালা যায়, তারপরে ওরা ফ্রিডম ফাইট করে যুদ্ধ করে, বাট যুদ্ধে আসলে কি হয়েছে কিন্তু আমরা জানি না। সে কিন্তু ওই বিল মারির ক্যারেক্টার যার সাথে ওরা একসাথে ফাইট করছে ক্যাংকের এগেনস্টে, ওখানে আসলে কি হয়েছে নোবডি নোস, ওটা নিয়ে কিছু বলে নাই কিন্তু। সো সো ফর মি দ্য ফার্স্ট অবস্টাকল ফর মি টু বিলিভ যে ক্যাং হচ্ছে একটা ভেরি পাওয়ারফুল, একটা ভেরি ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল, প্রথমে ছিল যে ও আমি এটা শুনছি ও ডেঞ্জারাস, এটা আমি লাইক ওকে দ্যাট ডাজন্ট কনভিন্স মি। দেন দোস্ত কি হয়, যখন ক্যাং ফাইনালি আসে, এসে হি ইজ দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ ভিলেন। ও খালি বড় বড় কথা বলে, হি ইজ দ্য ওয়ার্স্ট, মানে কমিক্যাল মেগানোমেলিক্যাল মুস্টাশ টুয়েলিং, হ্যাঁ খুব ভালো অ্যাক্টিং করছে, খুব মেনেসিংলি কথা বলছে, বাট দ্যাটস অল হি ডিড। হি জাস্ট টকড, মানে কাস্ট ইউর মাইন্ড ব্যাক ফারুক টু ইনফিনিটি ওয়ার। আমরা সবাই থর র্যাগনারক দেখলাম, দেখে উই ওয়েন্ট ব্যাক টু সি 2 মাস 3 মাস পরে ইনফিনিটি ওয়ার দেখতে গেলাম। হাউ ডিড দে এস্টাবলিশ থানোস অ্যাজ দি মোস্ট ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল দ্যাট দ্য অ্যাভেঞ্জার্স হ্যাভ গন আপ এগেন্স্ট? প্রথমেই দ্য ফার্স্ট থিং ইন ইনফিনিটি ওয়ার হচ্ছে সে হাল্ককে পুরা সাইজ করে, ওরা মারামারি করছে থর টর এসে, তারপর হঠাৎ হাল্ক দৌড় দিয়ে আসে, আইসা থ্যানোসকে প্রথমে কিছু ঘুষি ঘুষি মারে, অ্যান্ড দেন থ্যানোস আছে না, যে আমরা বুঝি যে মনে আছে ওই যে দুটো অবিসিডিয়ান অর্ডার ওরা দাঁড়ায় আছে, একজন আগাইতে যায়, যে না না লেট হিম হ্যাভ হিজ ফান। এই ডায়লগটা যে আমরা দেখতেছি থ্যানোস মার খাইতেছে, হাল্ক পিটাইতেছে, ওর গার্ড আবার একজন আরেকজনকে থামাই বলছে না না বস মজা করতেছে, বসের মজা করতে দাও। এই ডায়লগ কিন্তু ইমিডিয়েটলি আমাদের সবাইকে হ্যাঁ হোয়াট, এন্ড দেন থ্যানোস তো পুরা মানে মার্শাল আর্টস বাপ, মানে এমন মাইর দেয় হালকে যে হালকে পুরা ইমোশন স্কার হয়ে যায়, সে এখনো কিন্তু ফুল রেজে রিভার্ট করতে পারে নাই। সো প্রথমেই আমার ইন্ট্রোডাকশন টু থ্যানোস ছিল হি স্কুলস দ্য হাল্ক, হালকে পুরা অফ করে দিছে, টেকিং হিম অফ দ্য বোর্ড। হোয়াট ইজ দ্য নেক্সট থিং হি ডাজ? হি ডাজন্ট টক, হি ডাজন্ট ডু এনিথিং, হি কিলস লোকি। ও জাস্ট লোকিকে মেরে ফেললো আমাদের চোখের সামনে। আমরা এখনো মনে আছে হল্লাম সবাই হা হয়ে গেছিলাম যে হ্যাঁ লোকি মরে গেল। সো এই যে একটা হাত দিয়ে এমনি করে মাথা গিয়ে করে মেরে ফেললো, দ্যাট ইমিডিয়েটলি এস্টাবলিশেস থ্যানোস হচ্ছে দ্য কিং অফ ভিলেন্স, মোস্ট পাওয়ারফুল ইন্ডিভিজুয়াল, ব্লা 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 হোয়াট এভার। আমার কিন্তু আর কোনো কথার দরকার ছিল না। আর এখানে ওয়ারেজ ক্যাং এর ফার্স্ট ইন্ট্রাকশন হচ্ছে মিশেল ফাইফার বলছে আমি দেখেছি একটা ভিডিও, সে খুব খারাপ। তারপরে যখন আমরা ক্যাংকে মিট করি, ও খালি থ্রেট মারে, এই করে সেই করে, তোমার মেয়েকে মেরে ফেলবো, এই করবো সেই করবো। মনে আছে যে ইনফিনিটি ওয়ারে গ্যামোরাকে ধরে আসছে থ্যানোস, ওদিকে কুইল অ্যান্ড ইয়ে বলছে আমাকে স্টোনটা দাও, নাহলে এই হবে সেই হবে, অ্যান্ড দেন গ্যামোরা বলতে থাকে ডোন্ট, আগেই ওকে বলছিল যে আমাকে যদি ধরে তাহলে কিল মি। তারপরে কিন্তু দে টুক আস টু দ্যাট পয়েন্ট ওয়ার থ্যানোস ধরে আসে গ্যামোরাকে, অ্যান্ড দেন পিটার কান্নাকাটি করে হি শুটস, অ্যান্ড দেন বাবলস বের হয়, রাইট? সো বাট আমরা তো জানি না বাবলস বের হবে, রাইট? আমরা কিন্তু ওয়েটিং, ও মাই গড ইজ গোনা কিল গ্যামোরা। এই যে এপিক টেনশন, এটা এখানে নাই। ও জাস্ট বলে তুমি যদি আমার কথা না শোনো তো মেকে মেরে ফেলবো। তারপর সে কিছুই করে না, খুবই এত ভেরি চাইল্ডিশ। মাই বিগেস্ট কমপ্লেন অ্যাবাউট ক্যাং হচ্ছে আই কুড নট টেক দ্য ভিলেন সিরিয়াসলি, অ্যান্ড দিস ওয়াজ সাপোজ টু সেট হিম আপ ফর দ্য অ্যাভেঞ্জার্স। ফারুক তুই বল। সো ক্যাং এর তুই যে জিনিসগুলি বলে না, আই হোল হার্টেডলি একো অল অফ দিস। আর যে জিনিসটা হলো যে প্রথমে এসে যখন আর কি ও দেখায় না যে মানে একটা বিল্ড আপ দেয়, ক্যাং আসতেছে কনকারার, ও একটা ইয়েকে পাঠাইছে মডক, তখন ঢুকে ওইটা নিয়ে কথা নাই বা বলি। তারপর ওইখানে যখন আর কি ও অ্যাকচুয়ালি এন্ট্রিটা দেয়, ইউ এক্সপেক্ট যে না পুরো একটা জাতির ধ্বংস করে দিচ্ছে, এখানেও নিজের এম্পায়ার বানিয়েছে, ও কনকারার 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 এসে তুই যেটা বললি অনেক কথাবার্তা বলে। বাট তারপর এন্ডিং এ সাকিব, the fights are very one-sided. তুই যে এক্সাম্পল গুলি দিলি, ইনফিনিটি ওয়ার ওয়াজ অল অ্যাবাউট অ্যাভেঞ্জার্স, ওদের বেস্ট অফ দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট, ওরা আসতেছে, কেউই পারতেছে না। তুই যে প্রথমে বললি হাল্ক, ইট ওয়াজন্ট জাস্ট হাল্ক, হাল্ক আর থর,
টু অফ দ্য স্ট্রংগেস্ট অ্যাভেঞ্জার্স কে ও প্রথমে ইয়ে করছে, লোকিকে সাইজ করে দিছে, সবাই ভয় পাইছে টু দ্য পয়েন্ট যে ও যদি ধরে তাহলে মাইরে ফেলবা, বাঁচানোর কোনো দরকার নাই, ওরে শেষ করার জন্য আমারে মেরে ফেলবা, ওই রকম একটা থ্রেট লেভেল দিছে। এখানে মানুষ মুখে মুখে ভয় পাইতেছে ভয় পাইতেছে ভয় পাইতেছে, ও আসলো, কিন্তু ভয় পাওয়ার কি ছিল, প্রথম শেষের দিকে যে মাইটটা ও খায়, মানে ইট জাস্ট সাউন্ডস লাইক ওকে, মানে হোয়াটস গোয়িং অন, হি সাউন্ডস লাইক সামওয়ান যে হি ডাজন্ট রিয়েলি হ্যাভ আ প্ল্যান, ওর অনেকগুলি ফ্রাস্ট্রেশন আছে যে কেন আমার এখানে আটকায় রাখছে, এটা নিয়ে গজগজ করতেছে। ফিয়ার ফ্যাক্টর ওয়াজ নট দ্যাট। কিন্তু এইসব রেখেও আমি এইটুকু ক্রেডিট দিব জনাথন মেজর্সকে যে ও যে ডেলিভারিটা দিছে, ওর ডায়লগ গুলি যেটা দিছে, ও কিন্তু অ্যাক্টিং এর দিক থেকে ওর রোলটা ওকে যাই দেওয়া হয়েছে, পেটন রিড যাই করছে রোল, ওর যে ডায়লগ ছিল, ওর যে ডেলিভারি গুলি ছিল, ও যখন কথা বলতেছে, হ্যাঁ খুব মানে ফালতু জিনিসটা কথা বলছে, কিন্তু তাও ওই ফালতু জিনিসটা ও বুঝা যাইতেছে যে হি ইজ রিয়েলি ইমার্সড ইনটু নো আই ওয়ান্ট টু বি দ্য নেক্সট আর্থ এক্সটিংশন লেভেল থ্রেট। সো ওইভাবে ও একটা ডিস্টিংশন একটা ইয়ে নিয়ে ও কথাবার্তা বলছে, আই লাইক দ্যাট। কিন্তু ওই যেটা বললি, ওই বারবার প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু জিনিস আছে যেগুলি খটকা লাগে, এন্ড ওয়ান অফ দেম ওয়াজ এক্স্যাক্টলি তুই যে পয়েন্টগুলি বললি, ক্যাং যখন ঢুকে ওই যে কাজগুলি করে, ওর এত বড় ইয়ে, কিন্তু ও নিজে যে ওর ইয়েটা আনতে পারে না, ওই যে ওর পিন পার্টিকেল ও ইয়ে করতে পারে না, কিন্তু ও হইলো সাচ আ গ্রেট সায়েন্টিস্ট যে ও পুরো ওইখানে একটা এম্পায়ার দাঁড়া করে দিচ্ছে কিছু বছরের ভিতরে, এত কিছু করে ফেলছে কিন্তু ওইটা করতে পারে নাই। এই জিনিসগুলো হলো হজমের বাইরে। সো না আর ভেরি তুমি ভেরি তোমার আমার কাছে হ্যাঁ, তুই যেটা বলছিল ওর অ্যাক্টিং খুব ভালো ছিল, বাট দ্য ওয়ে দ্য ক্যারেক্টার ওয়াজ রিটেন ইজ ভেরি মাচ একটা আলিফ লাইলা ক্যারেক্টার, ভেরি মাচ একটা কার্টুন ক্যারেক্টার, মানে এটা একদমই রিয়েল লাগে আমার কাছে। হ্যাঁ বল দোস্ত। না এই জিনিসটাই মানে ইউ নো যে এটা অ্যান্টম্যানের সাথে যদি আর কেউ কিছু এক্সপেক্ট করে, এটা হলো ক্যাং, right? You expect that build up, you expect that huge reveal of Kang, wow কি হবে, and then you find out খুব একটা average next level একটা villain মার্ভেলের মধ্যে আনছে। Is he a good villain for this film? হ্যাঁ, could be, but if I think of যে ও আমার ফেজ 5 ক্যারি করবে, ও একটা নেক্সট লেভেল অ্যাভেঞ্জার্স আসতে হবে ওকে থামানোর জন্য, নো, কারণ অ্যান্টম্যান তো ওকে সাইজ করে ফেললো, সাইজ করার চেষ্টা করলো, এবং সাইজ করে অনেক এটা কিছুই করে খুবই ফেললো। হ্যাঁ ওইটাই, মানে এখানে এটাই খুব ইম্পর্টেন্ট যে বিলিভেবিলিটি অথবা ভেরিসিমিলিটি, যে সত্যতা। মানে আমি আসলে আমার মনে আছে দোস্ত, আমরা হাওয়া একসাথে দেখছিলাম, তুই আমার সাথে দেখছিলেন হাওয়া, আমার মনে নেই, ইয়া ইয়া একসাথে ইয়া দেখছিলাম। আর হাওয়া হাওয়া মানে মুভিটা কাহিনী নিয়ে আমি যাই বলি, এবার সবচেয়ে ইন্টারেস্টিং বা আমার সবচেয়ে ভালো লাগছিল যে দ্য হোল থিং লুক বিলিভেবল, যে আমার কাছে দেখে মনে হচ্ছে যে এই নৌকায় এই মানুষগুলো যে এই ডে টু ডে এই এভাবেই জীবন থাকে। যাত্রা, এরা আমার মনে হচ্ছে এরা এরকমই, ওরা এইভাবেই কথা বলে, আর এইভাবেই মানে এত ভালো পারফরমেন্সেস ছিল যখন নৌকা এদিক থেকে ওদিকে যাচ্ছে, পাটাতনে লাফ দিয়ে এদিকে চলে যাচ্ছে, মানে এত বিলিভেবল ছিল যে এরা তো এরকমই, এটাই মনে হয়েছে। সো হাওয়া হচ্ছে একটা খুবই একটু একটু সারিয়াল বাট বাস্তব লেভেলের ঘটনা, বাংলাদেশে বেসড। এখন আমরা কথা বলছি অ্যান্টম্যান, যেটা হচ্ছে টোটাল সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি ফিকশন, কিন্তু ইট ডাজন্ট ম্যাটার হোয়াট দ্য থিং ইজ, হোয়াট এভার উই আর সিইং অন স্ক্রিন হ্যাজ টু বি বিলিভেবল। আমি যখন আয়রন ম্যান দেখি, আমার কিন্তু বিশ্বাস করাতে হবে যে আসলেই একটা মানুষ একটা আর্মার বানায় এটা নিয়ে উঠতেছে, ইট হ্যাজ টু লুক বিলিভেবল। সো ফর মি জনাথন মেজর্সের ক্যাং ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে যে ইজ এ কনকারার, এবং সে এতই ডেঞ্জারাস ছিল, এতই খারাপ ছিল যে অন্য ক্যাংরা সবাই মিলে ওকে এক্সাইল করেছে, মানে সে কত খারাপ, সবগুলো থেকে খারাপ, কিন্তু এখানে ও খালি কথা বলে কথা বলে কথা বলে। সো ফর মি দিস ইন্ট্রোডাকশন অফ ক্যাং লেফট মাচ টু বি ডিজায়ার্ড। আর কিছু বলবি না, শুড বি মুভ অন টু দ্য নেক্সট টপিক? লেটস মুভ অন। So next হচ্ছে finally we come to for me the third most important character in this movie, which is Scott Lang, which is sad. ওর নিজের ছবিতে হচ্ছে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট, দ্য স্কট ল্যাং স্টোরি আর্ক। আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ মানে কমপ্লিট ইনজাস্টিস করা হয়েছে স্কট ল্যাংকে, যেটা রবার্ট মায়ার বার্নেট বলছে যে হি ওয়াজ মিসকাস্ট ইন হিজ ওন ফিল্ম। ও টোনালি ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে এই মুভিটার সাথে যায় নাই। ও যখন রেগে যাচ্ছিল যে ওর মেয়েকে ধরে রাখছে, এই করছে, সে রেগে বসে আমি কিল হিম হ্যান ত্যান, আই জাস্ট ডিড নট ফাইন্ড হিম বিলিভেবল। ও যখন জোক করতেছিল আই ফাউন্ড হিম বিলিভেবল, যখন মজা করতেছিল আই ফাউন্ড হিম বিলিভেবল, বাট যখন সে রেগে কথা বলতেছিল, আমি জানি না স্কটল্যান্ড কখনো রেগে, সরি পল রাড রাগারাগি করে করে কিছু করতে আমি জানি না, বাট এখানে আই জাস্ট ডিডন্ট বাই ইট ও যখন রেগে যাচ্ছিল। সো ওর ক্যারেক্টারটা আই হ্যাড আ লট অফ প্রবলেমস উইথ টোনালি, যে ও রেগে কথা বলছে বিশ্বাস করতেছি না। তারপরে ওর মেয়ে যেভাবে জিনিসটা ট্যাকেল করতেছিল, ওরা যে সিচুয়েশনে ছিল, মানে কোথায় না একটা ডিজনি ফুর্তি ফুর্তি ফ্লেভার ছিল, যে আসলে ডেঞ্জারটার সাথে একদমই যাচ্ছিল না। এবং এই যে ওরা একটা সম্পূর্ণ এলিয়ান কালচারের সাথে ঢুকে, কোথাও কোনো লজিক নাই, যা খুশি তাই হইতেছে,
ওখানে অনেকগুলো নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করে। আই কুডন্ট কেয়ার লেস অ্যাবাউট দোজ ক্যারেক্টার্স। যে একটা ছিল হেডল্যাম্পাল একটা ক্যারেক্টার, তারপর একটা টেলিপ্যাথ, তারপর একটা কি হোলস নিয়ে অনেক খুব ইয়ে, মানে এদেরকে কেন এখানে আনছে, কেন ওরা কি অ্যাড করছে স্টোরিতে, হ্যাভ নো ক্লু। মানে ক্যাং তো কাউকেই মারতে পারে না, ডিড হি অ্যাটলিস্ট কিল দ্য হেডল্যাম্প গাই, ওটা আমি শিওর না। ক্যাং হ্যাঁ, লিটারালি কুড নট কিল হেডল্যাম্পকে এনিবডি, হেডল্যাম্পকে উড়াই দিচ্ছে। শুধুমাত্র হেডল্যাম্পকে মারছে। এবং আরেকটা জিনিস আমি বুঝি নাই যে ভেরিসিমিলিটিউড বা সত্যতা, যে স্কটল্যান্ড যখন লাস্টে জায়ান্ট হয়ে দৌড় দিয়ে অ্যাটাক করতেছে এবং ওরা সারাক্ষণ সবাই গুলি করতেছে, হাউ কম কিছু হচ্ছে না? ও কি মানে বুলেট প্রুফ আর্মার পরে দৌড়াচ্ছে? আই ডোন্ট নো, মানে কোনো এক্সপ্রেশন নাই। না, ও তো আমার ও তো এই সুপারম্যান জিনিসটা, না। একটা লেজার ফায়ার আমার গায়ে লাগবে, একটা লেজার ফায়ার আমার গায়ে লাগবে। কোটি কোটি লোক ওদের লেজার ফায়ার মারছে, ওর কোনো কিছু হচ্ছে না, নাথিং ইজ হ্যাপেনিং। আই জাস্ট ডিডন্ট লাইক ইট। আই ডিডন্ট লাইক হিজ দ্য ওয়ে ওর মেয়ের সাথে এই জিনিসটা লেখা হয়েছে। আই ডিডন্ট ফাইন্ড এনি কেমিস্ট্রি দেয়ার। মানে তুই যদি ফেরত যাস ইন দ্য ফার্স্ট টু মুভিজ, ইজ বিউটিফুল কেমিস্ট্রি উইথ হিম অ্যান্ড হিজ ডটার। এখানে it was completely jettisoned for this, আমি একটা সাইফাই থ্রিলার বানাবো, which is very sad. ফারুক বল। এটার মধ্যে সাকিব, তুই যে জিনিসটা বললি না, ফার্স্ট অফ অল স্টার্ট উইথ দ্য হোল থিং অফ যে পল রাড একটা পর্যায়ে যখন প্রথমবার ও আর ওর মেয়ে ক্যাং এর সাথে ক্যাং ওদের ইয়ে করলো, ক্যাং এর এন্ট্রি এসে অনেক থ্রেট মারলো, বললো এই তুই আমার জন্য এটা কর। তো দিনের শেষে কিন্তু ওকে পরের দিকে ও যখন এই যে জায়ান্ট ম্যান হয়ে যখন আর কি পুরো তুই যেটা বললি লেজার সিকোয়েন্সের ইয়েটা, ওকে কেউ কিন্তু এটা এসে শিখায় নাই, ও নিজে এটা পারতো। তাহলে তুই ওই সময় প্রিজনে এটা করিস নাই কেন? তোর মেয়েরে প্রথমে যখন কেউ ধরে পিটাইতেছে, কেউ যখন তোর মেয়েকে টর্চার করতেছে, তখন তুমি এটা করো নাই কেন? তুমি কেন তখন তো বলছো যে না না আচ্ছা ঠিক আছে? সো ওই যে আছে না ওই অ্যাগ্রেশনটা, যেটা ট্রেলারের মধ্যে দেখে আমি ভাবছিলাম যে হ্যাঁ একটা বাপ তার মেয়ের জন্য যুদ্ধ করতেছে, ও চেষ্টা করতেছে, মাইর খাইতেছে। আমি ভাবছিলাম যে ও একটা কিছু চেষ্টা করবে, মাইর খাবে, শেষ হয়ে যাবে, তারপর কোনো না কোনো ভাবে আবার ফেরত আসবে। না, ওইখানে কমপ্লিটলি ও মাইর দিতেছো, ওকে ফাইন ঠিক আছে, না আচ্ছা ঠিক আছে বাবা তোমার কথা শুনি। থ্রেট লেভেলটা ওইরকম অ্যাপারেন্ট ছিল না, ওর রিয়াকশন লেভেলটা ওইরকম ভাবে লজিক্যাল ছিল না। হঠাৎ করে তারপর আচ্ছা ঠিক আছে আমি চলে যেতেছি। তুই যে জিনিসটা বলছিস, আই থিঙ্ক এইটাই হলো সবচেয়ে বেশি ইরিটেটিং লাগছে অ্যাবাউট স্কটল্যান্ড, যে স্কটল্যান্ড যেখানে হলো না ফাদার রেস্কিউইং ডটার, ফাদার প্রোটেক্টিং ডটার, যে একটা রাগ, যে একটা কেয়ার লাগবে, যেটা প্রথম ফিল্মের মধ্যে কিন্তু আসছিল। বাম্বলবির এগেনস্টেও স্কটের যে একটা ইয়ে ছিল না, আমার মেয়েকে আমার বাঁচাইতে হবে, আইল ডু এভরিথিং। পুলিশ জেলে নিয়ে যাবে, ওই সময় তো ওর ডেঞ্জার লেভেলস গুলি ছিল, জেলে ধরে নিয়ে যাবে আবার, রাইট? ওইটাই ওর জন্য জীবন শেষ। কিন্তু ওই সময় ও যে ইমোশনটা নিয়ে, যে অনেস্টি নিয়ে, যে একটা ফাদার প্যাটার্নাল ইনস্টিংক্ট নিয়ে দেখাইছে এই ফিল্মের মধ্যে, দ্যাট ওয়াজ গ্রসলি ট্রেলার মধ্যে ভুল দেখানো হয়েছে। আর অ্যাকচুয়াল ফিল্মের মধ্যে ওইটা কিন্তু নাই পারলে। আর আমার কাছে ওইটা বিশাল একটা প্লট হোল হচ্ছে যে তুই যেটা বললি যে ক্যাং হচ্ছে দিস কনকরার সায়েন্টিস্ট হ্যান ত্যান এসি। তো তো অ্যান্টম্যান তো হাল্ক বা থর না যে ওদের পাওয়ারটা হচ্ছে ইন্ট্রিনসিক, অথবা ডক্টর স্ট্রেঞ্জ হ্যাঁ, ওদের পাওয়ার হচ্ছে গ্যাজেটস, ইটস গ্যাজেট বেস। সো তোর কাছে ইউ হ্যাভ স্কট ল্যাং এর এন্টায়ার স্যুট উইথ অল দ্য গিমিক্স, ইউ হ্যাভ ক্যাসি ল্যাং এর স্যুট উইথ অল দ্য গিমিক্স। টেক ইট অফ, ওদের স্যুটটা নিয়ে ওটা নিয়ে কাজ কর। ইউ বি ইউজ, মানে আসে না, মানে তো তাড়াহুড়া নাই, মানে দিস এন্টায়ার। হ্যাঁ, আমি যদি থরকে ধরি, থরের পাওয়ার লাগবে, হ্যাঁ থর তুই এটা কর, অথবা হাল্ক আছে না, আই নিড সামবডি স্ট্রং টু ব্রেক ইনটু সামথিং। বাট if you have Iron Man, if you have Ant-Man, it's technology based, right? So take the tech, study it, take it apart, build it again, use it the way you want to. না আমি সাকিব, মানে আমার কেন কাছে ওকে ইউজ ইমিডিয়েটলি, করতে হবে হ্যাঁ, বল? আমার ইমিডিয়েটলি যেটা ওই সিকোয়েন্সটা দেখার সাথে সাথে আমার মাথার মধ্যে যেটা ঘুরতেছিল, বারবার বলতেছে ইউর আ থিফ, ইউর আ মাস্টার থিফ। তুমি একটা মাস্টার থিফকে একটা জেলখানায় আটকাইছো, ওর নেক্সট রিয়াকশন তো হবে ইয়েস আই এম আ থিফ, অল মাই লাইফ আমি এটাই করছি, প্রিজনের থেকে চুরি করে পালায় বেড়াইছি, তুই আমারে কেমনে আটকাবি? মানে আছে না, মানে দ্যাটস ওয়্যার আছে না, ক্যাসিও এখানে আটকায় রয়েছে, আমি একটা কিছু করব, কইরে আমি এখান থেকে চুরি করে ভাগবো, মানে ওইটাও তো কিছু করতেছে না। সো আমার কাছে এই যে তুই বললি না যে আর কি অ্যান্টম্যান ফিল্মের মধ্যে মিসকাস্ট হয়েছে, অ্যান্টম্যান ওয়াজ নট ডুইং হোয়াট অ্যান্টম্যান ইজ সাপোজ টু ডু, অ্যান্টম্যান ওয়াজ ডুইং সামথিং বিয়ন্ড দ্যাট। হঠাৎ করে একটা সুপার পাওয়ার হয়ে গেল, ও যে আর কি ধ্বংস করলো, মারপিট করলো। সো এই আই থিঙ্ক তুই যেটা বলছিস ওইটাই এক, ওর কমেডিক টাইমিংটা ভালো ছিল। ওর যখন আর কি ও নিজে ড্রল কথাবার্তা বলতেছে, নিজের নিজে পচাইতেছে, ওইগুলি সব ঠিকঠাক ছিল। কিন্তু যেখানে ও ফাদার ফিগারের রোলটা করছে ওইটা হয় নাই। আর সামটাইমস ওই যে ওর আছে না, মানে একটা
মেয়েকে এখন টাইনে নিয়ে যেতেছে অবশ্যই, ও ইউ রেড মাই বুক, ওইটা নিয়ে হাসি খুশি, মানে তখন আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ আ বিট টু মাচ। না এই ওইটা কিছু মানে কিছু জিনিসের জন্য আমার হ্যাঁ কাছে ওটা জমে নাই। মানে ওর মানে আমি লেট মি জাস্ট ওয়াক ব্যাক সামথিং আই সেড, মানে ওর কেমিস্ট্রি উইথ হিজ ডটার আমার ভালো লাগছে ওয়েন দে ওয়ার নট আন্ডার প্রেশার। মানে ওই বলতেছে না দিস জাস্ট লাইক ক্যাম্পিং, তখন মেয়েটা বলে যে বাট উই হ্যাভ গন ক্যাম্পিং, বলে প্রথম বলে উই টকড অ্যাবাউট ক্যাম্পিং, ওইগুলো মজা লাগছে। বাট তুই যেটা বলি যখন সে কনসার্নড অ্যাবাউট মেয়ে বা মেয়েকে বলছে ডোন্ট ওয়ারি আমরা এইগুলা মানে জাস্ট ডিডন্ট জেল। আই ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ রিটেন ওয়েল, আই ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ ডিরেক্টেড ওয়েল বাই পেটন রিড। এবং ওভারঅল দোস্ত মানে উইল মুভ অন, উইল অলমোস্ট এট দি এন্ড অফ দিস রিভিউ। মানে যেটা আমরা প্রথমেই বলতেছিলাম যে অ্যান্টম্যান মানে ইটস লাইক লোকজন সুপারম্যান মুভি নিয়ে যেভাবে চিল্লাইছিল সুপারম্যান শুড বি হোপফুল ফানি ফিল গুড, অ্যান্ড আমরা যারা স্নাইডার ফ্যান্স উই লাইক নো নো উই লাইক দিস ডার্ক সুপারম্যান, সো দিস ইজ লাইক দ্য স্নাইডার কাট অফ অ্যান্টম্যান, আসলে ডার্ক এই হ্যান ত্যান, অ্যান্ড উই আর দ্য অ্যান্টি স্নাইডার ব্রোজ সেইং দ্যাট না না উই ওয়ান্ট অ্যান্টম্যান টু বি লাইট অ্যান্ড ফানি। বাট আই থিঙ্ক দ্য রিজন উই জাস্টিফাইড ইজ দ্যাট, যেটা আমি আগে বলছিলাম যে ইফ ইট ওয়াজ ওয়েল মেড, যদি একটা সুন্দর ন্যারেটিভ থ্রেড থাকতো, ওরা বিলিভেবল থ্রেডস দিতে পারতো আমাদেরকে, বিলিভেবল স্টোরি বিজ দিতে পারতো, দেন আই থিঙ্ক আমরা বলতাম যে হ্যাঁ ইটস নট অ্যাজ কমেডিক অর ওয়ার্ম অ্যাজ দি আদার টু, বাট মুভিটা জোশ হয়েছে। এটা বলতে পারতেছি না বিকজ অ্যাজ ইউ সেড, অ্যাজ আই এম বিন সেইং, narrative thread was shit. Narrative thread was really, really bad. But nothing made sense. And একটা অসহ্য হচ্ছে ওরা ভলিউমে শ্যুট করছে, যারা স্টার ওয়ার্স ম্যান্ডালোরিয়ান দেখেন তারা জানেন ভলিউম সম্বন্ধে, এবং ওদের দৌড়াদৌড়িগুলো আমার সে রিয়েলিস্টিক লাগে নাই। আমার কখনোই দেখে মনে হয় না যে রানিং ফর দ্য লাইফ, আমার দেখে মনে হচ্ছে যে ওরা দৌড়াইতেছে, ওদের মাথায় যে সামনেই ওয়াল, এই আমরা ঘুরতে হবে নাহলে বাড়ি খাবো, আছে না যে আই রান আউট অফ স্পেস, ওইরকম মনে হচ্ছে দৌড়গুলো, একবারও মনে হয় না যে জান দিয়ে দৌড়াচ্ছে। এনিওয়ে ওভারঅল না না এই পয়েন্টে সাকিব, বিফোর ইউ গো এনি ফার্দার, আমি তোকে এটা বলি, তুই যেটা বলতেছিস না যে বিলিভেবিলিটি ওয়াজ আ ফ্যাক্টর, আর অনেক সময় আমরা বলি যে একটা ফিল্ম যদি ভালো হয় তখন আমরা এই ছোট ছোট জিনিসগুলি, ইরিটেটিং জিনিসগুলি ধরি না, ওইগুলি ছেড়ে দেই, কারণ লার্জার জিনিসটা খুব ভালো হয়েছে, সো ছোট ছোট জিনিস এই খুঁতখুঁতানি এগুলি বাদ দেই। আজকে সারাক্ষণ ফিল্মটা দেখার সময় আমার একটা জিনিস সাংঘাতিক মাথায় লাগতেছিল, বাড়ি খেতেছিল, আমার মনে হইতেছিল যে ক্যাথরিন যে ছিল হইলো আমাদের এই ডিজনির যে স্টার ওয়ার্স ইয়ে ছিল, কেভিন ফাইগি এসে বলছে যে বাবা তুই কি বানাইছিস তোর স্টার ওয়ার্স এর জন্য, দে ওই হ্যাঁ ক্যাথরিন কেনেডি, যে আম্মা তুমি যেগুলি বানাইছো ওইগুলো তো তুমি তো আর তোমার ফিল্মগুলি চলতেছে না, তুমি আমার পুরো সেটটা দিয়ে দাও, কস্টিউম টোস্টিউম যাবে ওগুলি দিয়ে দাও। আমি আমার একটা অ্যান্টম্যানের মধ্যে পেটেন্ট রিড এনে বলছে যে এই নে তুই স্টার ওয়ার্স। It felt at various points যে আমি একটা স্টার ওয়ার্স মুভি দেখতেছি, লিটারালি একটা স্টার ওয়ার্স সেট, একটা স্টার ওয়ার্স গেট আপ, একটা স্টার ওয়ার্স এর ইয়ের মতন যেতেছে। সো আমার এইগুলি কিন্তু আসলে আমি পরে বুঝছি যে এগুলি কিন্তু আসলে আমার ধরার কথা ছিল না, এগুলি নিয়ে আমার চিন্তা করার উচিত ছিল না। ফিল্মটা যদি আসলে আমাকে আটকায় রাখতো তাহলে আমি এইসব ব্যাপার নিয়ে মাথার মধ্যেই ঢুকতো না। কিন্তু এই ব্যাপারটা বারবার আমার মাথার মধ্যে আসছে যে এটা তো দেখে মনে হচ্ছে যে স্টার ওয়ার্স শুধু ইন্সপায়ার্ড না, এটা স্টার ওয়ার্স এর কোনো মানে আছে না, আমার গল্প বলতে বলতে আমি হঠাৎ স্টার ওয়ার্স এর একটা গল্পের ভিতরে ঢুকে গেলাম, ওই সেটের মধ্যে একটু ঘোরাঘুরি করলাম, তারপর আবার একটু বাইরে আবার ওই স্টার ওয়ার্স এগুলো। সো এই জিনিসটা আমাকে সিরিয়াসলি কিন্তু বদার করছিল যে এত স্টার ওয়ার্স লাইক হইতেছে, দ্যাট ইজ নট আ প্রবলেম পার সে, যেহেতু এই ফিল্মটা অরিজিনাল ইয়েতে নাই এই জন্য আমাকে সেটা ধরা ধরে ভেরি ভেরি স্টার ওয়ার্স, যেমন ব্যাড স্টার ওয়ার্স, মানে নট ক্যাসিন, নট অ্যান্ডোর, নট ম্যান্ডালোরিয়ান, দিস ইজ লাইক দ্য ট্রিলজি, দ্য সিকুয়াল ট্রিলজি, জে এব্রামস আর কি লাস্ট জেডাই রায়ান জনসন যেগুলো করছে, যেখানে আছে না যে কোনো লজিক নাই, ইটস অল ফ্যান্টাসি, যা খুশি হইতেছে, কোনো রুলস নাই, নাথিং মেক সেন্স, পুরো ওইরকম একটা জিনিস হয়েছে, এই জন্য আমার ভালো লাগে নাই। সো ওভারঅল আমি মানে এগেন মুভি থিয়েটারে দেখে মজা পাইছি, ইটস এ গুড টাইম ইন দ্য থিয়েটার, ইয়েস, বাট আমরা যারা মানে পিপল হু লাভ দেয়ার সাইফাই and love the superhero movies, love authenticity in the films, love narrative verisimilitude, I think আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড, বেশি ডিসঅ্যাপয়েন্টেড, স্পেশালি মার্ভেলের ফেজ 5 এটা কিক অফ করলো অফিসিয়ালি, ভেরি পুয়ার কিক অফ অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন। আমার মনে হয় আমরা এখনো ফেজ 4 এর যে কনফিউশনে ছিলাম, আই থিঙ্ক এখনো আমরা কনফিউশনে আছি, এবং তুই নিশ্চয়ই জানিস যে অনেক কিছু পিছিয়ে দিচ্ছে দোস্ত। এই বছর একমাত্র 2টা সিরিজ বের হবে, একটা হচ্ছে সিক্রেট ইনভেশন, যেটা আমরা শুনতেছি এটা নাকি খুব ভালো, আর একটা হচ্ছে লোকি। সো এই দুইটা ওদের বের করতে হবে বিকজ দিস আর ভাইটাল টু থিংস গোয়িং ফরওয়ার্ড। আরেকটা ওটা পিছে গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি মুভিটা ইজ ওয়েল ডান, জেমস গান ইনশাল্লাহ ভালো একটা মুভি বানাইছে, ওটা বের হচ্ছে টাইম মতো। বাট দ্য মার্ভেলস যেটা বের হওয়ার কথা ছিল সামারে, ওটা পিছাই দিছে, আই থিঙ্ক অক্টোবর নভেম্বরের দিকে পিছাই দিছে, অ্যান্ড থ্যাংক গড পিছাইছে, বিকজ ওরা ফেজ 4-এ অনেক হিট অ্যান্ড মিস হয়েছে, অনেক অ্যাভারেজ কাজ হয়েছে। সো আই হোপ মানে অ্যান্টম্যান দ্য ওয়াস্প
again is an average movie for me, Quantumania. I hope Marvelsটাকে ওরা একটু বেটার করে। আমি খুব ক্লিয়ার, মানে কেভিন ফাইগি অবভিয়াসলি এসবের টাইম দেয় নাই, মানে অবভিয়াসলি, মানে সে অফিসিয়ালি বলছে এটা জার্নালিস্টদেরকে when ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস বের হয়েছে, যে আর দ্য রিজন আমি স্যাম রেমিকে নিয়ে আসছি কারণ আমার সময় ছিল না এই মুভিটার পিছিয়ে দেখাশোনা করার, সো আমি স্যামকে ট্রাস্ট করি, স্যাম এটা বানাইছে। সো আই হ্যাভ আ ফিলিং সে এই ফেজে কোনো কিছুই দেখাশোনার টাইম পায় নাই, সো উইচ ইজ রিজাল্ট হচ্ছে যে এগুলো আমরা পাচ্ছি। সো হোপফুলি ইট অল চেঞ্জেস ইন দ্য ফিউচার। তো দোস্ত, মানে আই থিঙ্ক এই মুভিগুলো হচ্ছে ক্লিয়ার ইন্ডিকেশন অফ হাউ ইম্পর্টেন্ট আসতেছি আমি, মানে হাউ ইম্পর্টেন্ট কেভিন ফাইগি ইজ টু দ্য এন্টায়ার মার্ভেল মেশিন। মানে him being involved versus him not being involved is insane difference হয় আর কি। all these directors দেখা যাচ্ছে যে without the guidance of Kevin Feige ultimately জিনিসটা ভালো হচ্ছে না। forget about making narrative sense with other movies, হ্যান ত্যান, ওগুলো বাদ দিলাম। মানে কথা ধর আমরা একটু আগে বললাম না যে আমরা দেখলাম অ্যান্টম্যান 2-তে যে জ্যারেড ভ্যান ডাইন কি খুশি মনে সবাইকে নিয়ে কোয়ান্টাম রিয়ামে পাঠাচ্ছে স্কটকে, আবার এখানে ভয় পাচ্ছে। ইমাজিন দিস ওয়াজ এ গুড মুভি, মানে আমরা দেখে বললাম আরে জোশ হয়েছে, তখন কিন্তু আমরা চিন্তা করতাম না, তখন একটা হেসে বলতাম হ্যাঁ লাস্ট মুভিতে এটা বলছিল, বাট আই গেস দে ডিসাইডেড এটা না করতে, শেষ। বিকজ থিংস ইন ওয়ার্ক আউট, এখন এভরিথিং ইজ ইন ফোকাস। সো ইয়া, লেটস ইয়েতে পরে আসতেছি, লেটস টক অ্যাবাউট দি আদার কি বলবো টাইটেল কার্ড হোল্ডার অফ দিস মুভি অ্যান্ড দ্য ওয়াস্প, হুইচ ইজ হোপ ভ্যান ডাইন। They completely wasted her. Evangeline Lilly Wasp's character is fantastic. I think she's a very big part of why I enjoyed the first Ant-Man and the second Ant-Man, especially the second Ant-Man. ওকে জাস্ট এখানে ওয়েস্ট করলো, লাস্টে এসে খালি কিছু গুলাগুলি করে চলে গেল, মানে what the hell। আমার ওইটা মনে হয়েছে সাকিব, আমার মনে হয়েছে ওইটা হলো সিরিয়াস আফটার থট, আল্লাহ পুরো ফিল্মটার মধ্যে একে আমরা ইউজ করলাম না, আই লাস্টে ওকে নিয়ে আসো একটু গুলাগুলি করবে, ওই হিসাবে আসছে। মানে আই ওয়াজ সিরিয়াসলি থিঙ্কিং যে ভাই ফিল্মটা তুই দরকার হলে আরো 10 মিনিট দে, কিন্তু 10 মিনিটের মধ্যে গিভ মি সামথিং মোর অফ সাচ এ ক্রিটিক্যাল পার্ট। ওকে ছাড়া অন্য আগের ফিল্মগুলি হইতো না। শি ওয়াজ এ ক্রিটিক্যাল পার্ট অফ স্কটল্যান্ড এর যে থিঙ্কিং, যেইভাবে ও ইয়ে করে অ্যাড্রেস করে, ও কনক্লুশনে আসে, ও জিনিসগুলি করে, ও ইন্সপায়ার করে ওকে, এখানে ওইগুলি মিসিং ছিল, কমপ্লিটলি মিসিং। না এটা নিয়ে বেশি আলাপ বাড়াবো না। আমি এই পোস্ট ক্রেডিট আসার আগে দোস্ত আরেকটা জিনিস নিয়ে আমি কথা বলতে চাই, যেটা আই থিঙ্ক ওয়াজ আ বিগ মিস্টেক ফর দিস গাইজ। সেটা হচ্ছে যে এই ভদ্রলোককে একদম বাদ দিয়ে দিচ্ছে ওরা। লুইস, ফর মি লুইস অ্যান্ড হিজ টু পার্টনার্স, এরা হচ্ছে আ ভাইটাল পার্ট অফ দ্য অ্যান্টম্যান সিরিজ। মানে এটা আমি জানি না, মানে পেটন রিড কি হয়েছে আই ডোন্ট নো, মানে অবভিয়াসলি কোয়ান্টামেনিয়া স্টোরিতে এদেরকে আনা যাবে না, অ্যান্ড দ্যাটস দ্য ফার্স্ট রিজন ওয়াই আমি কোয়ান্টামেনিয়া করতাম না। মানে কারণ মনে আছে পার্ট 2-তে ওরা কিন্তু একটা সিকিউরিটি ফার্ম দিছে, আরে এই ডিজিটাল সিকিউরিটি ফার্ম নাকি একটা ফার্ম দিছে। সো পার্ট 3 শুড হ্যাভ বিন, যেমন পার্ট 3 কিন্তু শুরু হয়েছে যে স্কটল্যান্ড হোয়াট আর ইউ ডুইং উইথ ইউর লাইফ, তাই না? ওর মেয়ে ওকে বলে, খোঁচা দেয়, তুমি তো কিছু করতেছো না। সে বলে হ্যাঁ আই হ্যাভ সেভ দ্য ওয়ার্ল্ড, আমি বই লিখছি। অ্যান্ড দেন ওরা বলে যে হ্যাঁ বাট হোয়াট হ্যাভ ইউ ডান লেটলি। সো ও আসলে একটু লস্ট, ও আসলে কি করবে বুঝতেছে না। সো ওই যে সিকিউরিটি ফার্মটা ছিল, এটা কমপ্লিটলি এখানে নাই, এটা নিয়ে কোনো কথাই নাই। কেন কথা নাই? ওয়াই কুডন্ট দে শো যে গত 5 বছর এই সিকিউরিটি ফার্মটা বিশাল হয়ে গেছে, কথা আছে না, খুব সাকসেসফুল হয়ে গেছে। অ্যান্ড দেন দে শুড হ্যাভ টেকেন দ্য সিকিউরিটি ফার্ম, আর ওখান থেকে একটা মিশন, সেন্ড অ্যান্টম্যান ইন, অ্যান্ড আছে না অল দোজ ক্রেজি থিং, ছোট ছোট গাড়ি বড় হয়ে যায়। আমরা কিন্তু এখনো হেলিকপ্টার প্লেন বড় হওয়া ছোট হওয়া দেখি নাই, আমরা খালি গাড়ি বড় হওয়া ছোট দেখছি। মানে there's so many great things, visual মজা আমাদের দেখাইতে পারতো। আর এই লোকটা I don't know, মানে he is a big part of why I love Ant-Man and the Wasp, এই পুরো সিরিজটা। and I was very disappointed যে ওরা এমন একটা স্টোরি চুজ করছে যেখানে আসলে কোনো রোল নাই, এমোশন নাই। অরূপ তুই? দিস ইজ মানে থাকে না ওয়ান অফ দ্য, ওই মানে আসলে যদি আর কি কোয়ান্টামেনিয়াটা যেভাবে আমি ভাবছিলাম ট্রেলারটা দেখে গল্পটা চলবে, আমি অ্যাকচুয়ালি কিন্তু ভাবছিলাম যে ফর সাম স্ট্রেঞ্জ রিজন ওর মেয়ে ও স্যুট পায়ে একটা কিছু ভুল করছে, ও চলে গেছে, বাপ গেছে ওকে উদ্ধার করার জন্য, তারপর বাপ রিয়েলাইজ করছে যে আমার মেয়ে মারা গেছে। আমি অ্যাকচুয়ালি দেখতাম যে ওকে মারা গেছে, এন্ড দেন হি ডিসাইডস যে আচ্ছা আমার একটা মানুষ লাগবে যে অ্যাকচুয়ালি টাইমটাকে চেঞ্জ করে আমাকে ওই পয়েন্টে নিয়ে যাবে যেন আমার মেয়েকে আমি আবার বাঁচাইতে পারি। ও ওই হিসাবে ক্যাং দ্য অল পাওয়ারফুল যে টাইম কন্ট্রোল করে ওর সাথে আসে, কোনো একটা গ্যাঞ্জাম হয়, ওইখান থেকে ও রিয়েলাইজ করে যে আমি ভুল করছি। আই থট ওই রকম একটা প্লটে যাবে।
ওইটাও যদি হয়তো আমি ইয়ে করতে পারি, কিন্তু না, এই গল্পটা দেখে আই রিয়েলি মিস দিস গাই, আই রিয়েলি মিসড ওর যে রোলটা। আর যদিও ইন্টেগ্রাল টু দ্য স্টোরি নাও হইতো, তাও জাস্ট অ্যাজ আ ক্যারেক্টার হি ইজ সাচ আ ফান ক্যারেক্টার, ইউ ওয়ান্ট টু সি হিম। সো হ্যাঁ, ডেফিনেটলি দিস ওয়াজ ওয়ান অফ দ্য নেগেটিভস অফ দিস ফিল্ম। মানে ওইটাই, মানে দিস মুভি স্টার্টেড উইথ দ্য কোয়েশ্চেন অফ সো স্কট ল্যাং হোয়াট হ্যাভ ইউ ডান লেটলি, অ্যান্ড হি ইজ লাইক ও আমি তো অ্যাভেঞ্জার্স সাথে আর সেভ দ্য ওয়ার্ল্ড, লাস্টেও কিন্তু আবার সে আর সেভ দ্য ওয়ার্ল্ড ওয়ান্স। সো ওর কোনো গ্রোথ হয় না কিন্তু। গ্রোথ So, হয় নাই। মানে এটা পেটেন্ট রিড, আই আন্ডারস্ট্যান্ড সে দুইটা পরপর অ্যান্টম্যান বের করে হি ওয়ান্টেড টু ডু সামথিং ভেরি ডিফারেন্ট, বাট ওর যেটা বোঝা উচিত, বাট আই এম শিওর এখন বুঝবে, বাজে রিভিউ পাইতেছে সব জায়গায়। So, এখন যেটা বুঝবে হচ্ছে যে অ্যান্টম্যান আমাদের মজা লাগতো বিকজ ইটস নট পার্ট অফ দ্য লার্জার মার্ভেল ইউনিভার্স, বিকজ ইটস ডিফারেন্ট, বিকজ ইটস এ লিটল আছে না যে ফ্লেভার চেঞ্জার আছে না, যে আমি এই হেভি এগুলো থেকে আসে এখানে মজা পাইতেছি। সো ডেফিনেটলি মজা একটা জিনিসকে ওরা ওরা অনেক আরো অনেক স্টেকস হাই করতে পারতো, বাট আই ফেল্ট অ্যান্ড আই এম শিওর ইউ এগ্রি দিস ওয়াজ দ্য রং ওয়ে টু গো। সো এখন আমরা চলে আসি, তুই যেটা বললি দোস্ত, যে পোস্ট ক্রেডিট সিন, post credit scene. The second one again, I'll lead off. We see the Council of Kang. So আমার প্রথমে ম্যাচটা খারাপ হয়েছে বিকজ আমরা কাউন্সিল অফ রিড দেখার আগে কাউন্সিল অফ ক্যাং দেখে ফেলছি, সেটা ম্যাচ খারাপ হয়েছে। বাট যাই হোক, ওটা অ্যাসাইড, এগেন আমরা অনেক কথা, অনেকগুলা ক্যাং একসাথে, আমরা হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। দিস ইজ দোস্ত, আমি এটা ওই আলিফদেরকে বলতেছিলাম যে ইন দ্য 90s এখন কিন্তু বাংলাদেশে দোস্ত একটা মিউজিশিয়ানদের জোয়ার আছে, মানে থুতু ফেললে একটা ভালো গিটারিস্ট, একটা ভালো ড্রামার, একটা ভালো বেসিস্ট এগুলো বের হয়ে যায়। বাট আমরা যখন 90s উই ওয়ার গ্রোয়িং আপ, তখন কিন্তু ভালো গিটারিস্ট ছিল না। মানে তুই যদি 30টা ব্যান্ড শুনোস তাহলে 2টা ভালো গিটারিস্ট পাবে। আমরা লিটারেলি আছে না যে এটা দিস ইজ ট্রু স্টোরি। আমরা মিরপুরে একটা শো হচ্ছে, ওটা আমরা দেখতে গেছি, ওখানে 6টা না 7টা ব্যান্ড ছিল। আমরা ওখানে গেছি বিকজ আমরা শুনছি ওই 6টা 7টা ব্যান্ডের মধ্যে একটা ব্যান্ড আছে যারা বেশি ভালো না, কিন্তু ওদের গিটারিস্টটা খুব ভালো। সো ওখানে আমরা গিয়ে আছে না যে সবাই বাজে ব্যান্ড বাজে গান করতেছে, আচ্ছা আমরাও আছে না এনথুজিয়াস্টিকলি সাপোর্ট দিচ্ছি। এখন ওই একটাই গিটারিস্ট ছিল যে খুব ভালো ছিল। সো ব্যাক ইন দোজ ডেজ ফারুক প্রচুর আছে না, তুই গল্প শুনতে যে ওফ অমুক ভাই আছে রায়ের বাজারে থাকে, দারুণ গিটার বাজায়, ওফ মোহাম্মদপুরে অমুক বাসায় একটা ভাই থাকে যে সুপার, সব ব্ল্যাক সাবাথে গান বাজাতে পারে। এন্ড দেন আমরা না এসব হান্ট ডাউন করতাম, এন্ড দেন উই ইউজড টু ফাইন্ড আউট ওরা পারে না। সো এগেন, সো যেটা কথা, খালি কথা। সো উই সি কাউন্সিল অফ ক্যাং, ডু দে ডু এনিথিং? নো, ওরা খালি দাঁড়ায় কথা বলে। ফারুক তুই বল। আমার প্রথমে আই ওয়াজ এক্সপেক্টিং আ ডিফারেন্ট কাইন্ড অফ আ পোস্ট ক্রেডিট। আমি আসলে কিন্তু এই যে অনলাইনে যেসব ছিল, স্পয়লার ছিল, ওইগুলি কিছু না দেখে আমি একদম গেছি যে আইল এনজয় এভরি বিট। সো পোস্ট ক্রেডিট প্রথম যখন দেখেছে কাউন্সিল, আমার প্রথমে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, ওকে কি করবে। আর তুই যেটা বললি না যে অনেক ওকে, তুই সবাইকে ডাকছো, হ্যাঁ সবাইকে ডাকছি, ইয়েস আমরা সবাই চিল্লা দিয়েছি একটা স্টেডিয়ামের মধ্যে। আবার আমার কাছে মনে হয় স্টার ওয়ার্স ফেডারেশনের একটা র্যালি হইতেছে, সবাই মিলে এখানে র্যালি করতেছে, আমরা করব জয়, আমরা করব জয়। কিন্তু আসলে তোরা কি করবি আছে না, কাউন্সিল অফ ক্যাং তো দেখে আমার আত্মা খাইতে উঠবে যে আল্লাহ, মানে এখন কি হবে। আমার ওটা একদম মনে হয় না যে ক্যাং ছিল, ওই ক্যাং কি হয়েছে আমরা ঠিক জানি না, আর এই কাউন্সিল অফ ক্যাং কি করবে এটা আমরা জানি না। সো আমার ওই যে ভয়টা, অ্যান্টিসিপেশনটা যে ক্যাং এর গল্প এখন আমার দেখতে হবে, এইটা কিন্তু আমার হয় নাই। ফর দ্য ফার্স্ট পোস্ট ক্রেডিট ইট ওয়াজ ওকে, ফাইন, ঠিক আছে, দেখাইছো। এন্ড দেন দ্য সেকেন্ড পোস্ট ক্রেডিট, অবভিয়াসলি এটা আমাদের সবার ভালো লাগছে বিকজ উই স লোকি, উই স ওয়েন উইলসন, এন্ড আমরা টম হিডলস্টন, ওয়েন উইলসন, এবং এটা অবভিয়াসলি ব্যাক ইন দ্য পাস্ট আর্থে যেখানে ক্যাং ইজ দেয়ার। সো এটা দেখে ইন্টারেস্টিং মনে হয়েছে, এটা ভালো লাগছে। ফারুক? আমার কাছে এটা দেখে ভালো লাগছে, বাট আছে না যে মানে পোস্ট ক্রেডিট ইউ শুড টিজ সামথিং বিয়ন্ড যে হো হো আছে লোকি আছে ওয়েন উইলসন। আমি যদি দুইজন মানুষ ইয়ে করতে চাইতাম তাহলে তো দেয়ার মোর ইন্টারেস্টিং ওয়েজ অফ টেলিং দিস স্টোরি। মানে আছে না, ইফ ইউ হ্যাড শোন যে একটা ছোট বাচ্চা আছে, ওই একটা বাচ্চার সাথে কথাবার্তা বললো, পরে বাইর হলো যে এই কিন্তু ফিউচার ক্যাং হবে, লোকি ওরে খুঁজে বাইর করছে আর সামথিং ওইরকম একটা কিছু হয়েছে। অথবা ওই 1800 যে লোকিকে একটা সাইজ করে ফেললো, মানে এত কিছু আছে। ইটস অলমোস্ট লাইক আছে না, হোয়াট ইফ কন্টিনিউ করছে ওরা, হোয়াট ইফ দিস কুড হ্যাভ বিন ডান ইন 50 মিলিয়ন ওয়েজ বেটার। আমি জানি, আমার কাছে ওই লোকির পোস্ট ক্রেডিট সিকোয়েন্সটা ওয়াজ বেটার দ্যান দ্য এন্টায়ার মুভি। ওটা দেখে আমি ওয়াজ ওয়ার্থ ইট, আইম্যাক্স এক্সপেরিয়েন্স ওয়ার্থ ইট জাস্ট এটার জন্য। এটা আমাদের মনে হয়েছে
Anyway, Loki নিয়ে we're all very very curious, we're all excited. Loki আসতেছে কয়েকদিন পরেই, তারপর আমরা পাবো বা দুইটা খুব ইন্টারেস্টিং সিরিজ আসতেছে, which is Loki number 1 and number 2 হচ্ছে Secret Invasion, and দুইটাই আসলে will have big consequences in the Marvel universe. So I just wish Peyton Reed had not given in and kept Ant-Man slightly outside in his own little thing. এটা হলে মজা হতো, বাট এনিওয়ে যা হওয়ার হয়ে গেছে। আমি ওটা আলিফকে বললাম যে আমরা এখন কিউরিয়াস একটা টাইমে আছি যে এখন ডিসিও বাজে, মার্ভেলও বাজে। মানে মার্ভেল ডিসির মতো বাজে না, বাট আমরা যেটা এক্সপেক্ট করি মার্ভেল থেকে, জন ক্যাম্বে খুব সুন্দর করে বলছে যে মার্ভেল জঘন্য হয়ে যায়নি, বাট দেভ লস্ট দ্য ম্যাজিক। সে একটা লিস্ট করছে, বুঝছিস দোস্ত? লিস্টটা হচ্ছে 2016 থেকে 2019 অল দ্য মুভিজ দ্যাট কেম আউট। কি কি বের হয়েছে? ব্ল্যাক প্যান্থার, উইন্টার সোলজার, সিভিল ওয়ার, ইনফিনিটি ওয়ার, এন্ড গেম, তারপর আর কি গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি, এগুলো বের হয়েছে ওই রানে, বুঝছিস? অ্যান্ড দেন লাস্ট 1.5 বছরে ওই 4 বছরের ডাবল মুভিজ বের হয়েছে, ডাবল সিরিজ বের হয়েছে, বাট কোনোটাই এত ভালো না। সো এই হলো মার্ভেল অবস্থা। এনিওয়ে, হোপফুলি কেভিন ফাইগি এখন উইল গেট মোর টাইম টু ফিক্স দ্য শিপ, রাইট দ্য শিপ, সো দ্যাট আমরা সামনে মুভিগুলো এনজয় করি। এখন গাইজ লেট আস নো ইন দ্য কমেন্টস, যারা এখন দেখছেন পরে দেখবেন, what did you think of Ant-Man Quantumania? If you agree with us, if you disagree with us, do you think it was a fantastic কি বলবো trilogy ender to Ant-Man, অথবা the perfect number 3 movie, নাকি আমাদের মতো you guys were disappointed, you enjoyed it in the theater কিন্তু আসলে মনে হচ্ছে যে এর থেকে আরো অনেক ভালো হইতে পারতো? So let us know in the comments, and meanwhile আমরা কমেন্টসে ডাইভ দিই। প্রথমেই হচ্ছে সজীব তানভীর ইজ হিয়ার, বলছে শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও শুভেচ্ছা, এবং হাসছে ফর সাম রিজন, আই ডোন্ট নো ওয়াই, হ্যাক হয়েছে দেখে হাসছে মনে হয়। অনুভব আদনান রুশনা ইজ হ্যালো শাকিব ভাই, ফারুক ভাই, হ্যালো টু ইউ অ্যাজ ওয়েল। সজীব তানভীর বলছে আলিফ আপুকে বেশ ফ্রেশ মনে হলো, আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন আপু। হ্যাঁ, আলিফ ইজ মাশাআল্লাহ, আসলে মেডিকেল টেকনোলজি এখন তো অনেক অ্যাডভান্স করছে, সো এখনো অনেক ওষুধ খেতে হচ্ছে, আন্ডার অবজারভেশন আছে, বাট মাশাআল্লাহ থিংস আর গোয়িং ওয়েল। সো সবাই আমরা দোয়া করতে থাকি সো দ্যাট আলিফ খুব শীঘ্রই বাংলাদেশে ফেরত এসে ঝাঁপিয়ে পড়তে পারে জীবন এবং গিক মিথে। Alai Rabbi is here. I went in with low expectations because the reviews were so bad, but I enjoyed the movie loads. Don't get the bad reviews. Okay, good. Okay, Glad you enjoyed it. We enjoyed it too. It's entertaining. Alai Rabbi continues. However, I think the movie doesn't show much stuff I haven't seen in other movies before. Absolutely. At the beginning of the story is just lazy writing, but overall it's enjoyable and it was funny as hell. By the way, Farooq, I'm going to order this. Look out for the little guy. Oh. September and October বের হবে। Alai Rabbi continues. What's IMAX in Chennai like? In my experience, Indian IMAX is not the same as IMAX everywhere else. It's smaller. IMAX এর একটা সাইজ আছে, মানে মিনিমাম একটা সাইজ আছে, সো ওটা না হলে you cannot call it IMAX. So Chennai IMAX was huge. It's huge. It was very nice. We had a great experience. Hacked. Yes, I got hacked. প্রচুর মেটাল ভালোবাসা দিচ্ছে আব্দুল্লাহ শামাইল, থ্যাংক ইউ সো মাচ। সৈয়দ আদিব ইজ হিয়ার, সরি আই এম লেট, পাঠান রিলিজিং ইন 24 February 2023 and please invite সাফা কবির। হোয়াটস দিস সাফা কবির রিকোয়েস্ট? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে why do people think I personally know সাফা কবির and then আমি ওকে বললেই সে চলে আসবে? মানে first of all I have to personally know her, secondly she has to be interested in coming. আমি বললেই তো চলে আসবে না, আশ্চর্য। মানে সাফা কবির যদি মুভি ফ্যান হয় আমার মতো তাহলে বলে দেখতে পারি। Shakib bhai, are you from Bogura? No, I'm not. Farooq, are you from Bogura? You're not. Farooq is from Khulna. I'm from Hobiganj. আর আলিফ কোত্থেকে আমি ভুলে গেছি, I forgot আলিফ কোত্থেকে। Hank Pym's wife, আচ্ছা, helping us কোথাও, আচ্ছা। Cocaine Bear and Missing, 2 movies releasing this Friday. Do watch them. হ্যাঁ, Cocaine Bear টা definitely. Yes, absolutely. Cocaine Bear তো অবশ্যই। Missing আমি এখনো কিছু জানি না, so but thanks for putting it up in our radar. Sujib Tanvi continues. Character build up for the antagonist is the poorest of MCU. They have just wasted Kang's intro. Absolutely, I agree. মানে এই ইন্ট্রো থেকে এই আমার কাছে পুরো মুভিটা মনে হচ্ছে a waste of time and space. This intro of Kang was not better than his intro in Loki, তাই না ফারুক? লোকিতে কিন্তু ইন্ট্রো দিয়ে দিছিল, এর বেশি আমাদের দরকার ছিল না, ওয়েস্ট করলো। Interestingly, Shakib, এটা আমি এই শো হওয়ার 10 মিনিট আগে I was going through and I found out যে apparently this is the lowest critic review wise ranked Marvel movie right now, along Second with the lowest. Eternals.
সেকেন্ড লোয়েস্ট ইটারনালস এর ইয়েতে সো ওইটা নিয়েও বাট ওই অডিয়েন্স রিভিউ ইজ স্টিল ভেরি গুড অডিয়েন্স রেটিং আই থিংক ইটস আপ এট 80% 80 না প্লাস দোস্ত ওরা অলরেডি গ্লোবালি $359 মিলিয়ন বানায় ফেলছে সো ওরা মোটামুটি ধর কস্ট তুলে ফেলছে ব্রেক ইভেনও হয়তো এখনো যায় নাই বাট কস্ট তুলে ফেলছে সো তাহলে সজীব তানভীর কন্টিনিউজ একদম একদম মিশেল ফাইফারের ক্যারেক্টার পুরাই উল্টা হয়ে গেছে এন্ড গেম পর্যন্ত যা দেখেছে তা থেকে হ্যাঁ সজীব তানভীর কন্টিনিউজ লোকিতেও ক্যাং যে ইমপ্রেশন দিয়েছিল জাস্ট ওয়েস্ট করেছে মুভিতে আলাই রাব্বি বলছে I think it's wrong to compare the version of Kang to the Infinity War Thanos. We have been seeing Thanos for 6 years before Infinity War came out. We won't get the final version of Kang till later. আলাই রাব্বি you're absolutely right. কম্প্যারিজনটা ওইভাবে মানে আমি যদি অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস কম্পেয়ার করি তাহলে ইটস নট রাইট বাট আমি যেটা বলার চেষ্টা করছি বা ফারুক যেটা বলার চেষ্টা করছে যে ডোন্ট টেল মি somebody is dangerous. Show me somebody is dangerous. I hope you understand the difference. মানে আমি তোমাকে এসে বললাম যে ফারহান ক্রিপ্টোফিলিক রাইস খুব ভালো বাজায় দারুণ গিটার বাজায় ভার্সাস আমি তোমার একটা গান ছেড়ে শোনায় বললাম দেখো ফারহান কি জোশ বাজায় সো থ্যানোস যেটা ইনফিনিটি ওয়ারে করছে ফরগেট অ্যাবাউট অল দি আদার মুভিজ ইনফিনিটি ওয়ারের প্রথমে ওর ইন্ট্রোডাকশন হচ্ছে হি বিট থর যেটা আমরা দেখি নাই দেন আমরা কি দেখলাম সে হাল্ককে পুরো মাইক দিয়ে কাইট করে ফেলছে দেন হি কিল লোকি সো দে শোড আস how powerful Thanos is. That's all we're saying. Farooq, do you want to add anything? নাকি না না সজীব তানভীর বলছে এর চেয়ে 90 দশকের বি গ্রেড হিন্দি সিনেমার ভিলেন স্ট্রং হতো অ্যাবসলিউটলি বেচারা জনাথন মেজর্স না ডোন্ট ফিল ব্যাড ফর জনাথন মেজর্স দে গোনা ডু ফ্যান্টাস্টিক মানে ওর ক্যারেক্টারটা আস্তে আস্তে অনেক বেটার করবে হি ইজ আ গুড অ্যাক্টর আস্তে আস্তে আই এম শিওর ওরা ঠিকভাবে আর মুভি রিভিউ যাই হোক ওর রিভিউ কিন্তু ভালো সবাই আমরাও বলছি ওর অ্যাক্টিং জোশ হয়েছে ওর ক্যারেক্টারটা ভালো লেখা নেই মানে অ্যাক্টিং জোশ হয়েছে সবাই তাই বলতেছে জনাথন মেজর্স ক্রিড 3 এর প্রমোশন করে ফেলছে লাস্ট অ্যাকশনে ক্রিড 3 নাকি খুব ভালো হয়েছে আমি যেসব রিভিউ ফলো করি দে ওয়াচড ইট এন্ড দে লাভড ইট অ্যাপারেন্টলি ওখানে ফাটায় ফেলছে সবাই মুভি টাইটেল অ্যান্টম্যান এন্ড ওয়াস্প না থাকলেও মুভির কোনো ক্ষতি হতো না অ্যাবসলিউটলি উইয়ার্ড হয়েছে আনলেস বাই ওয়াস্প দে মেন্ট আ কম্বিনেশন অফ দ্য টু ভ্যান ডাইনস আর কি জ্যানেট এন্ড হোপ তাহলে হয়তো মেক সেন্স Did you guys watch the trailer for Shura Bigel? না এখনো দেখা হয় নাই I was traveling the whole day আমি একটু আগে ঢাকায় পৌঁছেছি ফারুক তুই দেখছিস আমি দেখছি I'll hold judgment on that আমরা সবাই একসাথে দেখে নেই তারপর ডিসকাস করব I think this is week next week যখন আমরা সব অন্য next showতে we'll talk about it Josh জান্নাতুল ভাই বলছে I just want to point out that Kang the Conqueror is defeated by being sucked into the core which earlier I learned created a probability storm. This movie is telling Kang he was alive and dead. Bah. Okay. ঠিক আছে. It's something that only a person from NASA can understand. যাই হোক ভালো. Good. Ziad Muntasir Mahmoud বলছে filmmaking and plotting may not live up to Ant-Man or the usual cohesiveness of a standard MCU entry, but its humor is unrelenting and makes for 2 hours of near constant laughter. Yeah, absolutely. We enjoyed the film. Agreed. Okay. Drink the goo. হ্যাঁ ওটা মজা ছিল Drink the goo. নাজমুল হোসেন বলছে ফারুক ভাইয়ের সাথে একমত মুভির অনেকটা সময় স্টার ওয়ার্স মনে হয়েছিল হ্যাঁ অ্যাবসলিউটলি সজিব তানভীর কন্টিনিউজ মার্ভেলের পোস্টার দেখে মতামত কি ওদের অফিসিয়াল পোস্টারগুলো আমার পছন্দ না বাট আর্টওয়ার্ক বেস পোস্টারগুলো মানে ফটোগ্রাফ বেস পোস্টারগুলো পছন্দ না বাট আর্টওয়ার্ক বেস পোস্টারগুলো খুব মজা ভেরি নাইস Aryan Choudhury বলছে as you just said they're postponing most of the series do you think they'll also postpone Daredevil Born Again আমার মনে হয় মানে শর্ট নিউতে শুরু করছে মানে ফর এক্সাম্পল আমরা গত বব চেপেকের আন্ডারে এক্স সিইও অফ ডিজনি আমরা কিন্তু 6টা এপিসোড 7টা এপিসোড 5টা এপিসোড এরকম সিরিজ পাইছি ওয়ারেজ ওরা ডেয়ারডেভিল অ্যানাউন্সই করছে যে 18টা এপিসোড সো আই হ্যাভ এ ফিলিং যে ওরা ডেয়ারডেভিলটা প্রপারলি করতেছে অলরেডি ডেভেলপিং ইট প্রপারলি সজীব তানভীর বলছে সেকেন্ড মুভিতে ওয়াস্প ছিল মুভির প্ল্যান অ্যাবসলিউটলি শি ওয়াজ ফ্যান্টাস্টিক সজীব তানভীর বলছে লুইস ছাড়া অ্যান্টম্যান চলতো না অ্যাবসলিউটলি এগ্রিড Council of Kang yes Council of Kang Alay Rabbi continues I feel like giving Kang a standalone movie would be a good way to establish him as the next big bad of the MCU but why do you need to do that মানে আমাদের কিন্তু Spider-Man Tom Holland's Spider-Man Homecoming I thought Vulture was amazing. Michael Keaton's Vulture was amazing. We did not need a standalone movie.
Killmonger in Black Panther, we did not need a standalone movie. Thanos was in Infinity War. এর আগে খালি ছোট ছোট cameo. We did not need a standalone movie. So if you write it well, that's all you need. সজিত আমি বলছি আমি দ্য মার্ভেলস মুভি পোস্টার কথা বলছিলাম, মজাই লাগছে দেখে, তিনজনকে দেখে মজাই লাগছে আর কি, মজাই লাগছে। গুড। Alright guys, thank you so much for joining us live. আর যারা পরে দেখবেন তারা প্লিজ কমেন্ট করেন, আমরা সব কমেন্টগুলো পড়ি, and if you have any specific questions we will go through, we'll answer them. And এই নেক্সট এক মাস মোটামুটি শুধুমাত্র ইউটিউবে আমরা থাকবো, because I'm banned, I'm restricted. ফেসবুক আমাকে রিস্ট্রিক্ট করে দিই, which is actually a good idea, because আমি পরপর 2 বার হ্যাক হয়েছি in the space of 2 days. So it's actually a good idea to restrict me for a month. So guys, thank you very much. Inshallah next week দেখা হচ্ছে সানডেতে। আমি ইনফ্যাক্ট উইকেন্ডে আবার আমি শুটে ঢাকার বাইরে থাকবো, সানডেতে I should be back দিনের বেলা। So yeah, we should be able to do show on Sunday রাতের বেলা। So inshallah we'll see you Sunday রাতে। যারা দেখছেন যদি শোটা পছন্দ হয় প্লিজ like and share, that really helps us out. Until then, everybody stay well. Thank you and good night.